ওকে, তাহলে দেখেন আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি প্রথম ক্লাসে আমরা শুধু কম্পিউটার অংশটুকু আলোচনা করব। তথ্য প্রযুক্তির যে অংশটুকু আছে এটা আমরা আগামীকালের ক্লাসে সেটা আলোচনায় আমরা নিয়ে আসব। এখন এই অংশটুকুর মধ্যে তাহলে দেখেন আমরা কম্পিউটারের নম্বর ব্যবস্থাটা অলরেডি এই ফুল ক্লাসটা আপনাদের দিয়েছি। অলরেডি অনেকে করে যাওয়ার কথা, আপনার না করার কথা না, কারণ নৈতিকতা মূল্যবোধ সেশন অনেক আগে হয়েছে অনেকের। তাহলে এবার আসেন কম্পিউটার ইতিহাস এবং প্রকারভেদ। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই অধ্যায়টা আসলে এই অধ্যায় থেকে দেখেন প্রশ্ন কিন্তু আসে না, ইদানিং সময়ে কোনো প্রশ্নই আসে না। তারপরেও এই অধ্যায়টা দিয়ে রাখা হয়েছে ভদ্রতার খাতিরে। আর অনেক সময় হচ্ছে এই অধ্যায় থেকে যদি কোনো তথ্যই না দেওয়া হয়, অনেক সময় আপনারা নিজে থেকে পড়ার ট্রাই করবেন। নিজ থেকে পড়ার ট্রাই করলে কতটুকু আসলে যাবেন সেটা যাওয়ার জন্যই মোটামুটি এখানে আমি একটা মার্কিং সেট করে দিয়েছি। মোটামুটি এই জিনিসগুলো দেখলে আপনার একটু হলেও স্বস্তিতে থাকতে পারবেন যে এই অধ্যায় থেকে কিছু না কিছু দেখেছেন। কারণ বিগত দেখেন ৩৭তম বিসিএস এখান থেকে প্রশ্ন এসেছে, আর আমরা ইন দ্য মিন টাইম হিস্ট্রিতে কিন্তু আর রিসেন্ট টাইমে কোনো ধরনের প্রশ্ন নাই এই অধ্যায় থেকে। আর্কিটেকচার থেকে শুরু হয়েছে এবং আর্কিটেকচার থেকে প্রশ্ন এসেছে এবং আসবেও। তাহলে আপনার মনে হয় যে এখান থেকে দুইটা, তো দ্যাটস গুড। আগের চেয়ে এটা আমার একটু গোছায় দেওয়া হয়েছে যে কোন প্রজন্মের কম্পিউটারে কি কোন উপাদান ব্যবহার করা হয়েছিল আর কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়েছিল সেটাই দেওয়া আছে এখানে। তো প্রথম প্রজন্মের ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মের ট্রানজিস্টর। আমরা জানি যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই বিষয়গুলো বা পঞ্চম এই বিষয়গুলোর কিন্তু উপাদান থেকে প্রশ্ন আসে। অনেক সময় কম্পিউটার থেকে আসতে পারে, আবার এই বিষয়গুলো কিছু আছে যে বিজ্ঞানের সাথে রিলেটেড। তো দ্বিতীয় প্রজন্মের ট্রানজিস্টর, তৃতীয় প্রজন্মের আইসি, চতুর্থ প্রজন্মের মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আছে। আর মাইক্রোপ্রসেসরে যদি আমরা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন করি, সেটাকে মাইক্রোচিপ বলা হচ্ছে, সেটা পঞ্চম প্রজন্মে ব্যবহার করা হচ্ছে। তো এই উপাদানটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আছে মেমোরি আছে। মেমোরির মধ্যে যদি আমরা চিন্তা করি, মেমোরির মধ্যে হয়তোবা সেকেন্ড যে জেনারেশন আছে এবং থার্ড জেনারেশন, অর্থাৎ ম্যাগনেটিক কোর এন্ড সেমিকন্ডাক্টর থার্ড জেনারেশন, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট মনে হতে পারে পড়ার ক্ষেত্রে। তারপরে ভদ্রতার খাতিরে আর দুইটার তুলনা দেখানো হয়েছে। এখন এখান থেকে এই জিনিসটার চাইতে আমরা যদি চিন্তা করি যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আমরা দেখেছি আবার এই জায়গা থেকে আবার প্রশ্ন এসেছে, অন্যান্য চাকরি পরীক্ষা, হ্যাঁ বিসিএস এও এসেছে, এটা অনেক আগে, যে ৩৭তম এবং তার আগে এসেছে, কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। রিসেন্ট টাইমে প্রশ্ন কিন্তু আসে নাই এখান থেকে, একদমই আসেনি। তারপরেও প্রথম প্রজন্মের হচ্ছে ইনিয়াক, এটা প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। ইউনিভ্যাক বাণিজ্যিক, ভিতে বাণিজ্যিক, ভিইবি কাছাকাছি মনে রাখবেন, এডভ্যাক আর আইবিএম 650, এটা সবচেয়ে জনপ্রিয় ছিল। আর বাংলাদেশে স্থাপিত যে প্রথম কম্পিউটার সেটা হচ্ছে আইবিএম 1620। 1964 সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকাতে এটা প্রথম স্থাপন করা হয়েছিল। তো ফার্স্ট প্রজন্ম যেটার সাথে বাংলাদেশের নামটা জড়িত আছে, তো সেই জায়গাটা আপনার গুরুত্ব দিয়ে পড়তে পারেন, কারণ এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। তো আমি আবারও বলছি যে এটা যে বিসিএস এর জন্য ব্যাপারটা এরকম না, অন্যান্য চাকরি পরীক্ষাতে আসার সম্ভাবনাটা বেশি। বিসিএস আমরা ইদানিং কম দেখেছি এখানে প্রশ্ন আসতে। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে এমনি দেখে রাখবেন, হানিওয়েল আছে, আইবিএম আছে, আইবিএম এর দুইটা মডেল দেওয়া আছে, এই কটা দেখেন। তো তৃতীয় প্রজন্মটা আমি যদি বলি, ফার্স্ট প্রজন্মের পরে তৃতীয় প্রজন্মটা একটু গুরুত্বপূর্ণ হইতে পারে, কারণ এখানে বাংলাদেশের বিষয়টা গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোতে স্থাপিত হচ্ছে আইবিএম 360, এটা এখানে ছিল কত 1620 প্রথম, পরেরটা হচ্ছে 360। আর প্রথম মিনি কম্পিউটার যেটা, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মই কিন্তু প্রথম মিনি কম্পিউটার আবিষ্কৃত হয়, এটা খেয়াল রাখবেন। দেন চতুর্থ প্রজন্মের মধ্যে আসি, অল্টেয়ার 8800, এটা প্রথম মাইক্রো কম্পিউটার বলা হচ্ছে। বাট এটা মাইক্রো কম্পিউটার টাইপ আছে, আমরা জানি অনেকগুলো টাইপ আছে, টাইপের মধ্যে হচ্ছে ডেস্কটপ টাইপটা হচ্ছে এটার টাইপ। ওকে, তাহলে অল্টের 8800, এটা। আরো দুইটা আছে, আইবিএম পিসি এবং এইচপি 3000, কিন্তু যেগুলো আমি প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে দিলাম এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম মাইক্রো কম্পিউটার অল্টের 8800, এটা ডেস্কটপ টাইপ। চতুর্থ প্রজন্ম, এই কয়টা পড়লেই হচ্ছে এখান থেকে। এরপর আসেন কম্পিউটারের প্রকারভেদ। যদি আমরা চিন্তা করি যে কয়টা প্রকার আছে, সুপার কম্পিউটার আছে, মেইন ফ্রেম কম্পিউটার,
দেন মিনি কম্পিউটার আছে, আর মাইক্রো কম্পিউটার। এই কম্পিউটারগুলো হইতে পারে, বড় কোনো অফিস হইতে পারে, সেই জায়গাগুলোতে সাধারণত মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। আর মিনি কম্পিউটার ডেফিনেটলি মাইক্রোর চেয়ে বড় এবং মেইন ফ্রেমের চেয়ে ছোট হবে এটা। আর PDB-8 আমরা পড়লাম, এর আগেই পড়লাম, থার্ড জেনারেশন, যেটা মিনি কম্পিউটার হচ্ছে থার্ড জেনারেশনের উদাহরণ। ঠিক আছে, PDB-8 ওটাই বলা আছে এখানে। আর মাইক্রো কম্পিউটার যেটা ডেস্কটপ, ল্যাপটপ, এগুলো সবই মাইক্রো কম্পিউটার, নোটবুক, তারপর ট্যাবলেট, PDA, এগুলো সবই মাইক্রো কম্পিউটার। কিন্তু এর মধ্যে ফার্স্ট হচ্ছে কোনটা? অল্টের 8800, যেটা এখানেও আমরা পড়লাম, এখানেও আবার আছে। ঠিক আছে, এই বিষয়টা। তবে আমি বলবো যে এটার জন্য একদম বিস্তারিত ক্লাস করার যে প্রয়োজন আছে, ব্যাপারটা এরকমও না। তারপরেও এই অংশটুকু, এই ক্লাসের অংশটুকু যেহেতু ইউটিউবে ফ্রি দেওয়াই আছে, এই জন্য এখানে আমি জাস্ট এখানে লিঙ্ক করে দিয়েছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের মেইন ক্লাসের যে অংশটুকু আছে, এটা কেউ কারোর হাতে সময় থাকলে এটা দেখতে পারেন। তবে এটা যে দেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ পুরো ক্লাসটা, এমনও না। তো পুরো ক্লাসটা আসলে হইলে কেমন হয়, বা পুরো এই অধ্যায়টার উপরে আপনি প্রস্তুতি নিতে চাইলে কতটুকু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায়, সেটা এখানে আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমরা যতটুকু দেখলাম, এটা ধরতে পারেন একটা বোনাস, যে এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে না, তারপরেও আমরা যদি না পড়ি, একটা নিজের মনের মধ্যেই কেমন একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে সেই জায়গা থেকে। পরের অধ্যায়টা আমাদের মেইন পড়ার জায়গা, কম্পিউটার আর্কিটেকচার। এবং এখান থেকে প্রশ্ন হচ্ছে আমরা দেখিয়েছি, হ্যাঁ, এবং 47-এও প্রশ্ন হয়েছে, সামনে 50-এও এই জায়গা থেকে প্রশ্ন হবে। কম্পিউটার আর্কিটেকচার এবং রিসেন্ট টাইমে এই জায়গাগুলো থেকে প্রশ্ন বাদ যায় নাই, কোনোবারই প্রশ্ন বাদ যায়নি। তাহলে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমরা প্রথমে পড়বো কি? সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের মূল উপাদানের মধ্যে অনেকগুলো উপাদান আছে। উপাদানের মধ্যে আমরা জানি সিস্টেম ইউনিট ডেফিনিশন থেকে আসলে কখনো প্রশ্ন আসবে না। এটা কম্পিউটারের প্রধান অংশ, এটা আমরা জানি, কারণ কম্পিউটারের কাজ হচ্ছে ডেটা প্রসেস করা। ডেটা প্রসেসের সমস্ত কাজই এটা করে থাকে। সিস্টেম ইউনিটের প্রধান উপাদানের মধ্যে আমরা যদি যাই, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। এখান থেকেই আমরা বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো তথ্য আমরা পাবো, এবং এই তথ্যগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে CPU কে, অর্থাৎ ডেটা ইনপুট নিবে, প্রসেস করবে এবং আউটপুট দিবে। তিনটা কাজ, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট, এই তিনটা কাজ করবে হচ্ছে CPU। তো CPUর আবার কয়টা অংশ আছে? তিনটা আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে গাণিতিক যুক্তি বা গাণিতিক যুক্তি গাণিতিক নির্ভর কাজ যেগুলো আছে, যোগ বিয়োগ গুণন ভাগ, আর যৌক্তিক যেগুলো আছে তুলনা করা, এই দুইটার কাজ এটা করে থাকে। তাহলে CPU, কম্পিউটারের প্রধান অংশ হলো CPU। আমরা যদি চিন্তা করি, আরো যদি এভাবে বলি যে কম্পিউটারের প্রধান অংশ হচ্ছে সিস্টেম ইউনিট, এখানে যেটা আছে সিস্টেম ইউনিটের প্রধান অংশ হচ্ছে CPU, আবার CPU এর প্রধান অংশ হচ্ছে ALU। ঠিক আছে, যদি এইভাবে আমরা চিন্তা করি, দেন কন্ট্রোল ইউনিট কি করবে? সমস্ত কাজ, কম্পিউটারের যত কাজ আছে এগুলো নিয়ন্ত্রণ করবে, নামই হচ্ছে কন্ট্রোল। দেন আছে রেজিস্টার মেমোরি। তো কম্পিউটার যখন কাজ করবে, এই কাজ করার সময় খুব স্বল্প সময়ের জন্য ডেটাগুলো কি করে? সংরক্ষণ করে। এই স্বল্প সময়ের জন্য ডেটা যেখানে সংরক্ষণ করে, কম্পিউটার কাজ করার জন্য তার কাজটা কি করতে হয়? ফাস্ট করতে হয়। এই ডেটা যেখানে সংরক্ষণ থাকে, সংরক্ষিত থাকে, সেই মেমোরিটাও কিন্তু সবচেয়ে ফাস্ট হয়। অর্থাৎ এই যে রেজিস্টার মেমোরি, যেটা রেজিস্টার মেমোরিটা হচ্ছে সিপিইউর সবচেয়ে দ্রুত গতির মেমোরি, যা প্রক্রিয়াকরণের সময় এখানে খুব কম সময়ের জন্য এখানে জমা থাকে। তো এই প্রশ্নটাই কিন্তু বহুবার এসেছে, এখানে দেখেন বহু করে দেওয়া আছে, এই প্রশ্নটাই বহুবার এসেছে, নিচের কোনটি সবচেয়ে দ্রুত গতির মেমোরি? রেজিস্টার মেমোরি। এবার রেজিস্টার মেমোরি কয়েকটা ধরন আছে, এটা অ্যাকুমুলেটর মেমোরি আছে, ইনস্ট্রাক্টর রেজিস্টার, তারপর অ্যাড্রেস রেজিস্টার, আর সিম্পল যে রেজিস্টার, সাধারণ রেজিস্টার আছে। চারটা রেজিস্টারের নামটা জাস্ট একটু জেনে রাখবেন, কারণ এই ভিতর থেকে যেহেতু প্রশ্নগুলো আসে, তো এখান থেকে কখনো প্রশ্ন দিতে পারে, এটা খেয়াল রাখবেন। এবার আসেন যে সিপিইউ আর্কিটেকচার, একদম নতুন, এটা গতবার ফোরেস কোর্সে এই অংশটুকু ছিল না, এটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, গতবারের ফোরেস কোর্সে আমরা জানি যে টোটাল সাবজেক্ট মিলে আমরা যে স্লাইডগুলোকে 4টা পেজ এক পেজে কনভার্ট করি, তাহলে টোটাল মনে হয় 260টার মতো পেজ ছিল। এবার হয়তো আমরা যেহেতু কন্টেন্ট একটু বাড়াবো, তো মোরলেস সর্বোচ্চ হয়তো বা 300 পেজ হইতে পারে, এর বেশি হওয়ার কথা না। ঠিক আছে,
কিন্তু এখান থেকে ডেফিনিটলি আগের বারের চেয়ে অনেক বেশি প্রশ্ন কমন পড়বে, আর আপনারা পরীক্ষা তো দিবেনই। পরীক্ষা কিন্তু অন টাইমে একদম শুরু হয়ে গেছে যেদিনকার যেটা। যদি বাই চান্স কোনো ক্ষেত্রে আমার ক্লাস নিতে দেরি হয়, ওই ক্ষেত্রে হয়তো বা পরীক্ষা শুরু হইতো, আমরা তখন হয়তো পরীক্ষার টাইমটা তখন বাড়িয়ে দিব। ওকে, তাহলে সিপিইউ আর্কিটেকচার। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে, সিপিইউটা আসলে কিভাবে সজ্জিত থাকে, মানে আমাদের ডিভাইস আছে, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের এক ধরনের সিপিইউ থাকবে, মানে কম্পিউটার বলতে আমরা যে কোনো কিছু ধরতে পারি, পিসি ধরতে পারি, ল্যাপটপ ধরতে পারি, আবার অন্যদিকে আছে কি আমরা মোবাইলেও সবকিছু ইউজ করি, ছোট যে ট্যাব আছে, তারপর মোবাইল আছে, এগুলোতে আমরা ইউজ করি। তো এখানে সিপিইউ আমরা যখন দেখি, আমরা মোবাইল যখন এখন কিনতে চাই, মোবাইলের রিভিউ কিন্তু অনেক সময় আমরা দেখি। এখন বর্তমান সময়ে কিন্তু এটা দেখা হয়, মোবাইলের পারফরমেন্স কেমন, মানে ওই মানে এখানে যে সিপিইউটা ব্যবহার করা হবে, সিপিইউটার পারফরমেন্স কেমন আছে, এখানে কোন কোম্পানির সিপিইউ ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা রিভিউয়ে দেখি কিন্তু। তো বর্তমান প্রজন্মে এসে কিন্তু এটা ইগনোর করার সুযোগ নেই। আপনি যখন এই এরাতে বাস করছেন, আপনি ডেফিনিটলি একটা কম্পিউটার, একটা ল্যাপটপ কিনতে যাওয়ার আগে এই বিষয়গুলো নিজে থেকে কিন্তু দেখে নেন। আবার আমরা দেখলাম যে এই জায়গাগুলো অ্যাড্রেস করেও কিন্তু এখন কি করা হচ্ছে, বিসিএস এ প্রশ্ন করা হচ্ছে। তার মানে আপনাকে এই টোটাল বিষয়টার মধ্যে ধীরে ধীরে হয়তো বা ঢুকতে হবে। তাহলে দুই ধরনের আর্কিটেকচার আছে, একটা সিস্ক আর একটা হচ্ছে রিস্ক। মানে এর পূর্ণরূপটা একটু জেনে নেওয়া দরকার, কারণ সামনে যে কোনো সময় পূর্ণরূপ আসবে, কারণ এখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে। সিস্ক হচ্ছে কমপ্লেক্স যেটা ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, একটা রিস্ক হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। তো পরেরটুকু মনে থাকবে, সি তে কমপ্লেক্স আর আর তে হচ্ছে রিডিউসড। তো পিসি বা ল্যাপটপে সাধারণত সিস্ক ব্যবহার করা হয়, আর রিস্ক ব্যবহার করা হচ্ছে মোবাইলে অথবা ছোট কোনো ডিভাইসে, এটা ব্যবহার করা হচ্ছে। তবে এখন যেটা করা হচ্ছে, এই সময়টাতে এসে অ্যাডভান্স রিস্ক ব্যবহার করা হচ্ছে, আরো অ্যাডভান্স হয়ে গেছে সেটা। রিস্ক তো মোবাইলে ব্যবহার করা হচ্ছিলই আর কি, মানে সিপিইউ হিসেবে, মানে সিপিইউর আর্কিটেকচার হিসেবে, কিন্তু এখানে আরো বেশি বর্তমান সময়ে যে মোবাইলগুলো বের হচ্ছে, অ্যাপল বা অ্যান্ড্রয়েডের যে আপডেট ভার্সন ফোনগুলো যেগুলো বের হচ্ছে, এগুলো সবগুলোতে কি করা হচ্ছে, অ্যাডভান্স রিস্ক ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এআরএম, অ্যাডভান্স রিস্ক মেশিন। নামগুলো দেখে মনে হতে পারে একদম নতুন, এই জিনিসগুলো তো আমি কখনো পড়ি নাই, এরকম মনেই হতে পারে। কিন্তু বর্তমান সময়টাতে দাঁড়িয়ে পিএইচসি যেদিকে ইঙ্গিত করছে, ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা ধরতে পেরেছি, হতে পারে, কারণ বর্তমান সময়টাতে আমরা মোবাইল বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নিজেরা দেখি, যারা যারা নিজেরা এই জিনিসগুলো পারচেস করি। যেমন এআরএম, এই প্রযুক্তিটা আসলে কোথায় ব্যবহার করা হয়েছে, এই অ্যাপলের যে এই সিরিজগুলো আছে অ্যাপল ফোনগুলোতে, আর অ্যান্ড্রয়েডের যে কোয়ালকম স্ন্যাপড্রাগন সবচেয়ে শক্তিশালী সিপিইউ প্রোভাইড করে, তাই না? আমরা জানি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কোয়ালকম কোম্পানির নাম হচ্ছে কোয়ালকম, ঠিক আছে? কোয়ালকমের যে চিপসেট গুলো আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন। তাহলে এই জায়গাগুলোতে রিস্ক ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্স রিস্ক মেশিন, অর্থাৎ এআরএম টেকনোলজি। তাহলে এই দুইটা জিনিস পড়বেন, কারণ অলরেডি রিস্কটা যে ছোট ডিভাইসে বা মোবাইলে ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নটা অলরেডি এসে গেছে। তাহলে এখান থেকে পুনরূপ আসতে পারে এআরএমটা এর সাথে প্রাসঙ্গিক, এর প্রাসঙ্গিকে যদি আরো ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা সিস্কটাও প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ওকে, এবার আসেন মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর থেকে প্রশ্ন হয়েছে। মাইক্রোপ্রসেসরের প্রশ্ন ধরন হইতে পারে দুইটা, যে মাইক্রোপ্রসেসরের এখানে এক লাইনে বলা আছে কিছু বিষয়, যে মাইক্রোপ্রসেসরের আবিষ্কারক হচ্ছে টেড হক। মাইক্রোপ্রসেসরে কোন ইয়ে থাকে, মানে চিপসেট থাকে, সেটা হচ্ছে ভিএলএসআই। তারপরে মাইক্রোপ্রসেসর, প্রথম মাইক্রোপ্রসেসরের নাম কি, সেটা হচ্ছে ইন্টেল 4004। এই ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসর কোন কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল? না না, প্রথমটা, আর সরি এটা ভুল হইলো বলাটা আমার। ইন্টেল 4004 হচ্ছে প্রথম কম্পিউটার, মানে প্রথম মাইক্রোপ্রসেসর। আর পরবর্তীতে কম্পিউটারে ব্যবহৃত প্রথম মাইক্রোপ্রসেসর হচ্ছে ইন্টেল 8080। এই ইন্টেল 8080টা আবার কোথায় ব্যবহার করা হয়েছিল? অল্টেয়ার 8800-তে, যেটা কিনা আমরা পড়লাম যে মাইক্রো কম্পিউটার প্রথম মাইক্রো কম্পিউটার হচ্ছে অল্টেয়ার 8800। যেহেতু অল্টেয়ার 8800 প্রথম মাইক্রো কম্পিউটার, তো এই কম্পিউটারে যে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টেল 8080। তবে এর আগেই কিন্তু 1971 সালে প্রথম মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়েছিল, সেটা কি ইন্টেল 4004। এটা 4 বিট বিশিষ্ট ছিল, পরে 8080 যেটা, এটা 8 বিট বিশিষ্ট। তো এখানে মোটামুটি নামের মধ্যেই এটা বিট অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়। 4 আছে, 4 বিট বিশিষ্ট, এখানে 8 আছে, 8 বিট বিশিষ্ট। ম্যাক্সিমাম গুলো কিন্তু এভাবেই হয়।
তো এই বিষয়গুলো বলা আছে। আর সেকেন্ড প্রশ্ন হতে পারে কোন মাইক্রোপ্রসেসর কত বিট বিশিষ্ট। তো এখানে অনেকগুলো বিট আছে, এই বিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এখানে আবার দেওয়া আছে। আমরা এই দিকে তাকাই, যে উপরে তাকাই, যদি 4004 40 40, তার মানে এগুলো 4 বিট বিশিষ্ট। তারপর 8008 80 80 8 বিট বিশিষ্ট, এটা দেখে বোঝা যাচ্ছে। এখন এখানে খেয়াল করেন যে 80 88 আছে, তারপরে 80 C80 আছে, দেন আছে ইন্টেল পেন্টিয়াম। এই জায়গাগুলো থেকে এখানে এখানে একটু খেয়াল রাখবেন যে 80 86 এই প্রশ্নটা একবার আসছিল। 86 186 যদি থাকে 286, তাহলে শেষে যেহেতু 6 আছে তাহলে আমাকে নিতে হবে 16। এই হিসেবে আমি নিতে পারি। সাধারণত 4 বিট 8 বিট 16 বিট এইভাবে আসার সম্ভাবনাটা রয়েছে। আর শেষে হলো আপনি যদি বলেন যে ইন্টেল কোর ফার্স্ট সংস্করণ যেটা ছিল ওইটা 32 বিটের ছিল, এখন যা যা আছে সবগুলোই কিন্তু 64 বিটেরই আসবে। ইন্টেল ইটানিয়াম বা পেন্টিয়াম কোর আই সিরিজের যেগুলো আছে i3 i5 i7 i9, হ্যাঁ, তো এটা তো বিজোড় আকারে আগাচ্ছে। তো এই বিষয়গুলো যখন খেয়াল রাখবেন, 64 বিটটা আসতে পারে, 16 বিট আসতে পারে, 8 বিট 4 বিট আসলে এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন কখনো যদি আসে। তো মাইক্রো প্রসেসর যখন আসছি, তো প্রসেসরের গতি নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। প্রসেসরের গতি, তো কম্পিউটারের প্রসেসরের গতি বা ক্লক স্পিড মাপা হয় কোন এককে? হার্জ এককে, হার্জে মাপা হয় সাধারণত। কোন এককে? হার্জে। ক্লক স্পিড এবং ক্লক সাইকেল টাইমের সাথে ব্যস্তানুপাতিক। কারণ এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছিল। আবার প্রশ্ন যে এখান থেকে আসবে না ব্যাপারটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। ব্যস্তানুপাতিক পরস্পর, কারণ এই জিনিসটা জানাটাই ইম্পর্টেন্ট, তাহলে ম্যাথটা করা সম্ভব। তাহলে খেয়াল করেন ক্লক স্পিড এবং ক্লক সাইকেল টাইমের ব্যস্তানুপাতিক, মানে কি একটা যদি ক্লক স্পিড যদি বেশি হয়, স্পিডটা যদি বেশি হয়, তাহলে কাজ করতে কি লাগবে? কম সময় লাগবে। সময়ের ব্যস্তানুপাতিক যেহেতু, স্পিড বেশি হলে সময় কম লাগবে। অর্থাৎ টাইম সমান 1/f, টি ইজ ইকুয়াল টু 1/f। আমরা ফিজিক্যাল ক্ষেত্রে মানে ফিজিক্সের ক্ষেত্রে অনেকে আমরা পড়েছি এই জিনিসটা। তাহলে এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু এরকম আসছিল যে একটি কম্পিউটার প্রসেসর ক্লক স্পিড 4 গিগাহার্টজ হলে এর সাইকেল টাইমটা কত? ক্লক স্পিড দেওয়া আছে, তারপরে এর সাইকেল টাইম কত? টি। অর্থাৎ আমরা যদি এটাকে চিন্তা করি, সূত্র এটাই, তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? 4 গিগাহার্টজ বলছে, 1/4 ইন্টু 10⁹ গিগাহার্টজ। তো গিগাহার্টজে পুরোটা আমরা নিচে নিয়ে আসছি 10⁹ 4 গিগাহার্টজ। ঠিক আছে, তো এটাকে যদি আমরা চিন্তা করি যে আপনি 1/2 মানে 1/4 দেওয়া আছে, তাহলে 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ, 0.25 হয়, 0.25 হয়ে যাচ্ছে, 0.25 0.25। তো 0.25 আমরা জানি যে 25 দিয়ে কি দিতে হবে? ন্যানো সেকেন্ড দিতে হবে। ন্যানো সেকেন্ড আমরা জানি, ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড মানে কি? 1 ন্যানো সেকেন্ড সমান 10⁻⁹ সেকেন্ড। যখন আমরা এটা করছি তাহলে ন্যানো সেকেন্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এখানে যখন ন্যানো সেকেন্ড উপরে দিচ্ছি আলটিমেটলি এটা কিন্তু ইনভার্স হয়ে উপরে চলে আসছে, যেহেতু এখানে নিচে আছে, তো এটাকে যদি উপরে দিয়ে দিচ্ছেন তাহলে ন্যানো সেকেন্ড হয়ে যাচ্ছে এটা। তাহলে আমরা জানি যে 1/4 এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কত হচ্ছে? 0.25। সরি, 0.25 এর জন্য তো আমার মানে নিচে লেখার প্রয়োজন নেই, 0.25 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, 0.25 ন্যানো সেকেন্ড দাঁড়াচ্ছে। এখানে যে প্রশ্নটা এসেছিল এর আগের বার, তো সেখানে প্রশ্নটা ভুল ছিল অথবা উত্তরে ভুল ছিল। ঠিক আছে, কিন্তু করার সিস্টেমটা এটা, 1/t ইকুয়াল 1/f, এই সিস্টেমে করতে হবে। আর এখানে 4 গিগাহার্টজ যদি থাকে তাহলে সেটাকে গিগাহার্টজ হিসেবে ধরতে হবে, যদি মেগাহার্টজে থাকে তাহলে মেগাহার্টজ হিসেবে ধরতে হবে। ঠিক আছে, মেগাহার্টজ 6, গিগাহার্টজ 9, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। প্রশ্নটা ডেফিনেটলি কঠিন ছিল। যদি এই আঙ্গিকে প্রশ্নটা আবার করে নতুন করে, তাহলে ডেফিনেটলি আপনাকে একটু প্রস্তুত থাকতে হবে এখান থেকে যদি প্রশ্ন আসে। তো এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে যে এই প্রসেসরের গতিটা আসলে কোন এককে মাপা হচ্ছে? হার্জ এককে মাপা হচ্ছে। তারপরে এখানে টাইমের সাথে যে স্পিড, এটা সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক, যদি স্পিড বেশি থাকে এটা সময় কম লাগবে। দেন এখান থেকে একটা ম্যাথ। ওকে, দেন আসেন এখন যেটা বললাম যে সিস্টেমের কার্যক্ষমতা, পারফরমেন্স। আমরা একটা কিছু যদি কিনতে যাই, এখন মোবাইল কিনতে যাই বা ল্যাপটপ কিনতে যাই, নিজেরাই কিন্তু এখন
ইউটিউবে বিভিন্ন ধরনের রিভিউ দেখি, দেখে কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই। বিভিন্ন ধরনের টেস্ট আমরা দেখি বিভিন্ন সময়। ক্যামেরার পারফরম্যান্স কেমন আছে, তারপর ওভারঅল এটার এই সিস্টেমটার পারফরম্যান্সটা কেমন, কতটুকু লোড নিতে পারে, এটা গেমিং ফোন কিনা, ক্যামেরা ফোন কিনা, এর সবকিছু কিন্তু আমরা নিজেরা এখন চেক করে নিই। তো সিস্টেমের কর্মক্ষমতা বা পারফরম্যান্স চেক করার জন্য কি করা হয়, যে বেঞ্চমার্কিং টুলগুলো আছে, টুলের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে AnTuTu আছে, তারপর Geekbench আছে, এগুলো হচ্ছে উদাহরণ, এগুলো সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের প্রসেসরটা কেমন শক্তিশালী, র্যাম, তারপর গ্রাফিক্স কার্ডের উপর একটা চাপ তৈরি করা হয়। ঠিক আছে, এটা চাপ তৈরি করার পরে সে ওই চাপের প্রেক্ষিতে কি ধরনের পারফরমেন্স করে, সেটাই মোটামুটি এই বেঞ্চমার্কিং টুল যেগুলো আছে, Geekbench, AnTuTu, হ্যাঁ, AnTuTu বা AnTuTu, যে দুই ধরনের উচ্চারণই করে, এর মাধ্যমে কি করা হয়, মাপা হয়। তো এই পরিমাপটাই আসলে মোটামুটি কম্পিউটারের যে কতটুকু সিস্টেম বা কম্পিউটারের যে সিস্টেম বা মোবাইলের যে সিস্টেম, এর কর্মদক্ষতা কতটুকু বা পারফরমেন্স কেমন করতে পারবে, সেটাই মোটামুটি এই বেঞ্চমার্কিং টুলের মাধ্যমে করা হয়। এই রিলেটেড প্রশ্ন কিন্তু এসেছিল। তো এখানে যে নতুন সংযোজন হইতে পারে সেটা হচ্ছে এই বেঞ্চমার্কিং টুলের জন্য কি আছে, Geekbench ইউজ করা হচ্ছে, AnTuTu পারফরমেন্স, AnTuTuর মাধ্যমে পারফরমেন্স গুলো চেক করা হচ্ছে। এর মাধ্যমে একটা কৃত্রিম চাপ কিন্তু তৈরি করা হয়, প্রসেসরের উপরে একটা কৃত্রিম চাপ তৈরি করা হয়, র্যামের উপর চাপ তৈরি করা হয়, অন্যান্য যে বিষয়গুলো আছে কম্পিউটার গ্রাফিক্স কার্ডে সবকিছুর উপরে, যেগুলো আমাদের ভাইটাল জিনিস, যেগুলো আমরা আসলে ফোন কিনতে যাওয়ার আগে চেক করি, সেই বিষয়গুলো মোটামুটি আরো অনেক কিছু এই টেস্টের মাধ্যমে চলে আসে। ওকে, দেন আসেন এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম, আমরা যেহেতু এখানে হার্ডওয়্যারের মধ্যে ঢুকেছি, হার্ডওয়্যার আর পরের দিকে আছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা বিশেষ ব্যবস্থা হচ্ছে এমবেডেড সিস্টেম। তবে এটা কম্পিউটারের মতো ফুললি যেরকম আছে ব্যাপারটা এরকম না, এটা একটা নির্দিষ্ট পারপাসে ব্যবহার করা হয় এমবেডেড সিস্টেম। নির্দিষ্ট পারপাস বলতে আমরা যে ওয়াশিং মেশিন আছে, এটাও একটা এমবেডেড সিস্টেম। মাইক্রো ওভেন, এটা নির্দিষ্ট পারপাস আছে, নির্দিষ্ট মানে পারপাসের জন্য এটা নির্দিষ্টভাবে এটা ফাংশনিং করা। তারপরে মাইক্রোওয়েভ ওভেন, সেটা তো বললাম, ট্রাফিক লাইট, প্রত্যেকটা জিনিস একই, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট পারপাসে করা হচ্ছে। যে একটা পারপাসের যে পারপাসে করা হচ্ছে ওই পারপাস ভিন্ন, অন্য কোনো পারপাস কিন্তু এটা সার্ভ করবে না। ওকে, যেহেতু আমরা জানি যে একটা কম্পিউটার সিস্টেম যেটা আছে, কম্পিউটার সিস্টেমের ব্রেন বলা হচ্ছে সিপিইউ কে আবার আমরা যদি আরো একটু ইয়ে করে যাই, তাহলে সিপিইউটা এখানে আসছে পরবর্তীতে মাইক্রো প্রসেসর আমরা বলতে পারি। নতুন প্রজন্মের যেগুলো আছে মাইক্রো প্রসেসর, তাই না? চতুর্থ প্রজন্ম বা পঞ্চম প্রজন্ম মাইক্রো প্রসেসর আমরা বলছি মস্তিষ্ক। কিন্তু এমবেডেড সিস্টেম যখন বলা হচ্ছে, এমবেডেড সিস্টেমে সেটাকে আর মাইক্রো প্রসেসর আমরা বলবো না, যেহেতু আমাদের কন্ট্রোলটা মাইক্রো পর্যায়ে হচ্ছে। এখানে যেটা যেটা ইউজ করা হচ্ছে মস্তিষ্ক হিসেবে বা এটাকে যে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এরকম মাইক্রো কন্ট্রোলার একটা উদাহরণ আছে, সেটার নাম হচ্ছে আরডুইনো। খুবই জনপ্রিয়, পরীক্ষা যে কোনো সময় আসতে পারে, কারণ এটা আপডেটেড তথ্য এগুলো আর কি। মাইক্রো কন্ট্রোলার টাচ হয়েছে, তো মাইক্রো কন্ট্রোলারের সাথে জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার কোনটা বাংলাদেশে, মানে বিশ্ব প্রেক্ষাপটে আরডুইনো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার। আরো মাইক্রো কন্ট্রোলার আছে, আপাতত একটা জানেন, আরো কারো যদি জানার ইচ্ছা থাকে সে জেনে নিতে পারে। তবে পরীক্ষা আসলে এখান থেকে সুন্দর প্রশ্ন আসবে। তো মাইক্রো কন্ট্রোলার কেন বলা হচ্ছে, এটা কেন মাইক্রো প্রসেসর বলা হচ্ছে না, এর মধ্যে আসলে কি থাকে বা কি নাই, আর কতটুকু থাকে, এটা এটা কিন্তু এই যে খুব ছোট একটা চিপ থাকবে, এটাই আইসি কম ছোট থাকে, যার ভিতরে ওই চিপের মধ্যেই বাদবাকি জিনিসগুলো থাকে। প্রসেসর, র্যাম, মেমোরি সব ওই চিপেই থাকে। আর যেহেতু এটা কি থাকে, খুব অল্প জায়গায় থাকে এবং বিদ্যুৎ খরচও কম হয়, কম বিদ্যুৎ খরচে চলতে পারে, এই জন্য বড় প্রসেসরের পরিবর্তে এটাতে কি হয়, ছোট এবং সস্তা একটা মাইক্রো মানে কন্ট্রোলার ব্যবহার করা হয়। এটা একদম বড় প্রসেসরের সব ফাংশন যেহেতু করার প্রয়োজন নাই, এই জন্য সবকিছুই এখানে ঢোকানো হয়নি বড় প্রসেসর দিয়ে। মাইক্রো কন্ট্রোলার যতটুকু লাগবে ততটুকুই করা হচ্ছে। তার মানে এমবেডেড সিস্টেমের মূল যে মস্তিষ্ক সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এরকম একটা মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ হচ্ছে আরডুইনো, এটা খেয়াল রাখবেন। তো এই সিস্টেম ইউনিটের মধ্যে যদি আরো বিস্তারিত ক্লাস কেউ দেখতে চায়, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারে। ওকে, এবার আসেন কম্পিউটার পেরিফেরালস। পেরিফেরালস এর মধ্যে এই জায়গা থেকে আসলে প্রশ্নটা কমন আসবে। আমরা জানি প্রশ্ন যদি অ্যাজ ইউজুয়াল হয়, তাহলে এই জায়গা থেকে, তো এই জায়গা থেকে প্রশ্ন না আসা মানে ডেফিনেটলি ওই রিলেটেড, পেরিফেরাল রিলেটেড প্রশ্নটা একটু কঠিন আমরা ধরতে পারি, চিন্তা করতে পারি। 35, 36, 37, 40, 41, 43, 44, দেখ কতগুলো পরীক্ষাতে এই কম্পিউটার পেরিফেরালস থেকে
প্রশ্নগুলো এসেছে বিভিন্নভাবে। এবং সেটা কি আসছে, ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে উভয়ই ব্যবহার করা হয় কোনটা, এর বাইরে কিন্তু আসে না। এবং উদাহরণ যেগুলো এখানে সেট করা আছে এর বাইরেও কিন্তু আসেনি। আর এগুলোতে আসলে মুখস্থ করার কিছু নাই যে কিবোর্ড ইনপুট, কিবোর্ড ইনপুট, মাউস ইনপুট, মাউস ইনপুট, এভাবে পড়ার কোনো কিছু নাই। এখানে যা আছে আপনি যে ফাংশন বুঝবেন সেই অনুসারে অ্যান্সার করবেন। আপনার কাছে একটা ল্যাপটপ আছে, আপনার কাছে একটা মোবাইল আছে, যে জিনিসগুলো দিয়ে আপনি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে কোনো কিছু ইনপুট দিচ্ছেন সেগুলো ইনপুট ডিভাইস, আর কম্পিউটার বা মোবাইল থেকে যে জিনিসগুলো বাইরে বের হয়ে আসতেছে সেগুলোই হচ্ছে আউটপুট। আর যে যে ডিভাইসের মাধ্যমে বা যে যে অংশ বা যে যে পার্টসের মাধ্যমে আপনি ইনপুট আউটপুট দুইটাই পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস একসাথে। তো কিবোর্ড, কিবোর্ডে যখন আমি লেখালেখি করছি ডেফিনেটলি ওটা আমার ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছে, তার মানে ইনপুট নিচ্ছে, মানে ইনপুট দিচ্ছি। তারপরে আপনারা মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেটা আউটপুট। ঠিক আছে, এই যে মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা আউটপুট, তার মানে মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস। কিন্তু আমি যে কিবোর্ডে অনেক কিছু মানে যদি এখানে চাপ দিই তার মানে এটা তো ওখানে লেখা উঠবে, বা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন ওই জিনিসগুলো আমি টাইপ করছি এটা। তো মাউস, এই যে আমি মাউস ঘোরাচ্ছি তার মানে এটা আমার কম্পিউটার সিস্টেমে ইনপুট হচ্ছে। জয়স্টিকও একই জিনিস, খেলাধুলার জন্য ব্যবহার করা হচ্ছে। তো ওইটাও জয়স্টিকের মাধ্যমে এই খেলা যেহেতু আমরা কন্ট্রোল করছি তো ডেফিনেটলি ওটা ইনপুট হচ্ছে কম্পিউটারে। স্ক্যানারও তাই, একটা স্ক্যানার থেকে মানে স্ক্যানার কি করে, জিনিসটা ইনপুট নেয়, ইনপুট নিয়ে কম্পিউটারে ডিসপ্লে করছে, তখন মনিটর হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু এটা ইনপুট ডিভাইস। এরপর আমরা দেখেছি ওএমআর, ওসিআর, এমআইসিআর, অপটিক্যাল মার্ক রিকগনিশন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। তাহলে এই যে বিষয়টা, রিকগনিশন না থেকে অনেক সময় কি থাকে, রিডার থাকে অনেক সময় দেখি যে, এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ফুল ফর্ম ডেফিনেটলি আপনাকে পড়তে হবে, বিভিন্ন ধরনের ফুল ফর্ম পরীক্ষায় কিন্তু আসে। দেন মাইক্রোফোন, এই যে আমি কথা বলছি যার মাধ্যমে রিসিভ হয়ে যাচ্ছে কম্পিউটার সিস্টেমে ঢুকছে সেটা হচ্ছে মাইক্রোফোন, মানে ইনপুট ডিভাইস। আর ওয়েব ক্যাম, এই যার মাধ্যমে আমার ফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েব ক্যাম। তো ডেফিনেটলি এটা আমার কম্পিউটার ইনপুট নিচ্ছে। ওকে, এখন আপনারা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন মনিটরের মাধ্যমে, ডেফিনেটলি মনিটর আউটপুট ডিভাইস। আপনি যদি এখন প্রিন্ট করেন পিডিএফ তাহলে বাইরে বের হয়ে আসতেছে, বাইরে সেটা আউটপুট ডিভাইস। প্লটারটা বড় সাইজের প্রিন্টার আর কি, বড় বড় জিনিসগুলো প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে স্পিকার, একই বিষয়, আপনার ফোন থেকে আমার কথাগুলো বের হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন, তো এটা হলো স্পিকার। প্রজেক্টর একই বিষয়, প্রজেকশনের মাধ্যমে আমরা কোনো কিছু ডিসপ্লে করি। ঠিক আছে, আর ইনপুট আউটপুট ডিভাইস দুইটাই। আমার ফোনের টাচ স্ক্রিন, আমি যখন একটা স্ক্রল করছি তার মানে ইনপুট নিয়ে যাচ্ছে, ইনপুট নিয়ে সে স্ক্রলিং হচ্ছে, চলে যাচ্ছে, আবার আমি ওই জিনিসটা দেখতেও পাচ্ছি একই সাথে। তাহলে ইনপুট আউটপুট দুইটাই ডিভাইস। মডেম আগে থেকে ইনপুট আউটপুট দুইটাই, মডেমের মধ্যে আছে মডুলেশন আছে, ডিমডুলেশন আছে, এটা ডেটা গ্রহণও করে আবার কি করে, ডেটা প্রদানও করে, ডেটা গ্রহণও করে, দুই ধরনের কাজই এর মাধ্যমে হয়। ডিজিটাল ক্যামেরা এখন দুইটাই হয়, ছবিও তোলে, ছবি প্রিন্ট আউট মানে ছবিটা ডিসপ্লেও করে। ঠিক আছে, এই জন্য ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন এগুলো ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো এই জায়গাটা আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি একটা ডিভাইসের বা একটা যন্ত্রাংশের কার্যপ্রণালী দেখে আপনি বুঝতে পারবেন এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস না ইনপুট আউটপুট ডিভাইস। তবে সাধারণত এই জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ গুলো সেট হয়, উদাহরণ হিসেবে যেগুলো দেওয়া আছে এখানে এগুলো থেকেই হবে। তো এটা কিন্তু কেয়ারফুলি থাকতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও যে আমরা দেখলাম যে গতবার আসেনি, গতবার না আসলে কি সামনে যে আসবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন যেটা এই যে আমি বললাম যে সাম্প্রতিকের কারণে, সাম্প্রতিক আঙ্গিকে যে জিনিসগুলো, যেমন আগে কিন্তু আমি পোর্ট বা এক্সপানশন স্লট এই জিনিসগুলো সাধারণত আনি নাই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি হয়েছে, ওই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমাদের কিছু জিনিসের ব্যবহারটা বেড়ে গেছে, অনেকে আমরা ব্যবহার করি। আধুনিক যুগে কিছু পোর্ট আছে, কিছু এক্সপানশন স্লট আছে, এই স্লটগুলো একটা দুইটা হয়তো খুবই জনপ্রিয়, এই জনপ্রিয়তার কারণে এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়েছে। তো এই জন্য এখানে দেওয়া, আবার ওগুলো ফুল ফর্ম এখানে আছে। তো সবগুলো যে পরীক্ষা আসার মতো ব্যাপারটা এরকম না। তো অনেকে আছে কি দেখা যাচ্ছে যে ওই মানে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির যে সমসাময়িক যে ধারা এর সাথে অনেকে ইউজ টু না। আপনাকে ইউজ টু থাকতে হবে, যেরকম ভাবে আমরা যদি দেখি যে 47 রিটেন যেটা হচ্ছে অনেক বিষয়, যে হ্যাঁ ম্যাথটা কঠিন করেছে, কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক যেটা আছে এই বিষয়গুলো কঠিন হয়েছে। আপডেটেড থাকলে তখন আবার কিন্তু এগুলো প্রশ্নের অ্যান্সার গুলো সহজ।
সহজ বলতে আপনাকে আপডেটেড থাকতে হবে পত্রিকা, সাম্প্রতিক বিশ্ব সবগুলোর সাথে। ঠিক সাম্প্রতিক বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, আপনার বর্তমানে এআই এর যুগ। দেখেন ইংলিশের মধ্যে যে প্রশ্নটা হইলো রিটেন পার্টে, প্যাসেজটা দিছে এআই রিলেটেড, আবার ওইদিকে রচনা দিছে ডিজিটাল ডিভাইড রিলেটেড। তার মানে আপনাকে কিন্তু বর্তমান পিএইচসি কিন্তু এদিকে আছে, সামনে চেঞ্জ হইলে হইতে পারে আলাদা হিসাব। কিন্তু বর্তমান পিএইচসির আন্ডারে যেহেতু সামনের পরীক্ষাটা আবার দিবেন, সামনের পরীক্ষা, তাহলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে এই টেকনোলজিক্যাল সাইডেও আপনাকে কি থাকতে হবে, অ্যাডভান্স থাকতে হবে, এবং সেই রিলেটেড কিছু জিনিস আপনাকে এখন মাথায় নিতে হবে। তাহলে পোর্ট যেগুলো আছে, ইউএসবি পোর্টের পূর্ণরূপ আপনারা জানেন। পূর্ণরূপের মধ্যে এর মধ্যে ইউএসবি আগে 2.0 বা 3.0 এগুলো ছিল টাইপ এ আর কি। এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে ইউএসবি টাইপ সি গুলো ব্যবহার করা হচ্ছে। এটা জাস্ট জানার জন্য, এটা পরীক্ষা আসতে হবে এমন না, জানার জন্য। এইচডিএমআই পোর্ট, এইচডিএমআই এর ফুল ফর্মটা কি? হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এর কাজটা কি? সবচেয়ে বড় সুবিধা কি? ভিডিও অডিও একসাথে দুইটা প্লে করা যায়, একসাথে পাঠানো যায়, এইচডিএমআই পোর্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে মনিটর বা প্রজেক্টরের সাথে। এর সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এবং অডিও, এটা একসাথে পাঠানোর জন্য মানে কোন পোর্ট ব্যবহার করা হয়? এইচডিএমআই পোর্ট। তারপর ভিজিএ পোর্ট, এগুলো আসলে অনেক পুরাতন। হ্যাঁ, অনেক পুরাতন। আগে দেখা যেত যে ভিডিও পাঠাতে গেলে অডিও পাঠাতে পারতো না, অনেক পুরাতন। এগুলো হচ্ছে ভিজিএর, এগুলো আপডেট ফার্ম, মানে আপডেট ভার্সন আর কি এইচডিএমআই। ঠিক আছে, তারপরে ফুল ফর্মটা জানা মানে জেনে রাখতে পারেন যে ভিডিও গ্রাফিক্স অ্যারে। তারপরে এখন আমরা জানি যে সব জায়গাটাতে আমাদের ল্যাপটপে বা অন্য যে কোনো জায়গায় এখন কি করা হয়, ইথারনেট পোর্ট ব্যবহার করা হয়। ইথারনেট পোর্ট ব্যবহার করা হয় সরাসরি ল্যান কানেকশন দেওয়ার জন্য। ওকে, আর অডিও পোর্ট এটা আমরা জানি, এটা না চলছে, জাস্ট এমনি দেওয়া। এবার আসেন স্লটের ব্যাপারে। স্লটের মধ্যে আপনার 2টা স্লট বা 3টা স্লট এখন ইম্পর্টেন্ট, আরো বেশি যদি আমরা চিন্তা করি। এই পিসিআই স্লটটা আমরা যদিও সামনে আমরা পাবো, সামনের দিকে আছে, যখন আমরা বাসগুলো পড়বো, ওই বাসের মধ্যে এই জিনিসগুলো আছে। কম্পিউটার বাস আছে না, ওর মধ্যে এই বিষয়গুলো আছে। পিসিআই বাস আছে কিন্তু ওর মধ্যে। যেহেতু ওখানে আমরা কার্ড কি বলে ওখানে স্লট যেহেতু পড়ে ফেললাম, এখানে পোর্ট যেহেতু পড়ে ফেললাম, এই সাথে সাথে স্লটটাও এখানে আনা হয়েছে। তো পিসিআইই স্লট, পিসিআই এর পুনরূপটা আমরা অনেকে আগে থেকে জানি, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, এতটুকু জানি। আর এখানে ছোট্ট একটা ই যুক্ত হয়েছে এই জায়গার জন্য, এটা আমরা এক্সপ্রেস, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস। ঠিক আছে, এটা মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লট আগে, যে বর্তমান সময়টাতে আর কি। হ্যাঁ, কারণ বর্তমান সময়টাতে গ্রাফিক্স কার্ড গুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে, এর জন্য এটা ব্যবহার করা হচ্ছে, এটা যথেষ্ট ফাস্ট। ঠিক আছে, এটা যথেষ্ট ফাস্ট। তাহলে এটার আবার 2টা ভাগ আছে, ওইটা ওই ভাগের দিকে আপনি নাও যদি যান, এখানে ইম্পর্টেন্ট যেটা পিসিআই কেন ব্যবহার করা হচ্ছে, এটা সাধারণত এখানে এই স্লটে কি লাগানো থাকে, গ্রাফিক্স কার্ড লাগানো থাকে। তো গ্রাফিক্স কার্ডের কাজ কি? 2 ধরনের কাজে আমরা সাধারণত বেশি ব্যবহার করি। যারা হাই পারফরমেন্স হাই পারফর্মিং গেম যারা খেলে বা ভিডিও এডিটিং এর কাজ যেটা করে, মানে যেগুলোর ক্ষেত্রে ভালো একটা গ্রাফিক্স কার্ড থাকা দরকার। তো এই গ্রাফিক্স কার্ডটা কোথায় লাগানো হচ্ছে, কোন স্লটে লাগানো হচ্ছে? পিসিআই স্লটে বর্তমান সময়টাতে লাগানো হচ্ছে। সবচেয়ে বড় স্লট এটা, পিসিআই 16। আর ছোট আছে, ছোটতে অন্য অন্য যে কার্ডগুলো আছে, আমরা জানি আমাদের কম্পিউটারে আরো কিছু কার্ড, সাউন্ড কার্ড ব্যবহার করা হয়, ল্যান কার্ড বা ওয়াইফাই কার্ড, এগুলো ব্যবহার করা হতে পারে। তো সেই জায়গাগুলোতে অন্যান্য কার্ড লাগানো হচ্ছে, মানে পিসিআই এর যে ছোট স্লট রয়েছে সেখানে। তবে এটার ক্ষেত্রে আসলে অত বেশি একটু ধারণা দেওয়ার জন্য বলেছি। তবে এখন খেয়াল রাখতে হবে যে পিসিআই, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেসটা বর্তমান সময়টাতে এই স্লটটা গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটার দিকে কিন্তু এটা মিন করে এখন। তারপর র্যাম স্লট আছে, র্যাম স্লটের আরেক নাম আছে ডিআই ডাবল এম স্লট। তারপর আছে M2 স্লট, এটা আধুনিক স্টোরেজ। এখানটাতে আমরা জানি এখনকার যে ল্যাপটপ বা কম্পিউটার, এই কম্পিউটারগুলোতে এসএসডি ব্যবহার করা হচ্ছে, তাই না? এসএসডি, আগের দিনে হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হতো, এইচডিডি। এখন কিন্তু আর মানে অনেক আছে, যে আমার আমার নিজেরও একটা ল্যাপটপে আছে যে এইচডিডি খুলে আমরা এসএসডি লাগাচ্ছি আগের চেয়ে ফাস্ট করার জন্য। ঠিক আছে, আগের দেখা যেত যে এই মানে এইচডিডি যেটা, এটা খুব স্লো, আর এটাকে ফাস্ট করার জন্য আমরা ওটাকে চেঞ্জ করে এসএসডি। যদি এসএসডি নির্ভরতা এখন ঠিক আছে ফাস্ট বেশি হয়, কিন্তু আগের যুগের এইচডিডি অনেক বেশি টেকসই ছিল, কোয়ালিটিফুল ছিল। এখন এসএসডি যে কোনো সময় ক্র্যাশ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু। গ্যারান্টি খুবই কম।
আমার কত 2013 সালের এইচডিডি এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এসএসডি 2 বছর আগে কিনছি শেষ। তো এরকম বিষয়টা। তবে এখন এসএসডির আরো কিছু ভার্সন আছে, সাধারণ এসএসডি যেগুলো আছে এটার চাইতে আবার কি ফাস্ট। ঠিক আছে, এটা সরাসরি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে, তো এটার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তারপরে এটা ক্ষেত্রে সেটা পোর্ট, এটা ইন্টারনাল স্টোরেজে ব্যবহার করা হচ্ছে। তো এটার কাজও একই, এটা তো মেমোরি লাগানোর জন্যই ব্যবহার করা হচ্ছে। মেমোরি বলতে বোঝাতে চাচ্ছি হার্ড ডিস্ক টাইপ অথবা এসএসডি। তো এটার চাইতে কি, যেহেতু এনভিএমই, এটা সব কম্পিউটারে যে আসছে এমন না, তো আগেরগুলোতে এটা আছে। তো আধুনিক স্টোরেজ সিস্টেমে যেগুলোতে এনভিএমই লাগানো হচ্ছে সেগুলোতে M2 স্লট ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলো মানে অপ্রাসঙ্গিক মনে হতে পারে যে কেন এটা আলোচনায় আসতেছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন এই গ্রাফিক্স কার্ড রিলেটেড প্রশ্ন কিন্তু 47 আসছে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে অ্যাড্রেস করতে গেলে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে প্রশ্নের ধারাটা আসলে কোন দিকে গেছে, কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন ব্যাপার আসবে, ব্যাপারটা এরকম না। কিন্তু কোনো না কোনো ধারা যেগুলো আমরা নতুন করে ইনকর্পোরেট করেছি এখানে কোনো না কোনো জায়গায় ক্লিক করবে। আরো কিছু আছে কিন্তু এখানে। ওকে, তারপরে আসেন কম্পিউটার মেমোরি। মেমোরি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেমন 35, 34, 37, 43 এবং 46ও কিন্তু আসছে এখান থেকে, এবং 47ও আসছে, এবং জিনিসটা অন্যভাবে আসছে। এবং যদি আমি খেয়াল করি যে এখান থেকে যে প্রশ্ন, এই যে আপনি বক্স যেটা দেখছেন, এই বক্সের থেকেই আপনি যদি চিন্তা করেন, বক্স থেকেই প্রশ্ন আসছে। দুইটা আসছে তো। ঠিক আছে, দুইটা দুইটা বলবো না, কম্পিউটার মেমোরির এই জায়গা থেকে 47-এ আসছে 3টা প্রশ্ন, মেমোরির এই জায়গা থেকে। ঠিক আছে, মেমোরির এই ওভারঅল জায়গা থেকে যদি এই মেমোরিকে আমরা টাচ করতে পারি, টাচ করে আমরা 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারি ঠিকভাবে যদি পড়া থাকে, তাহলে আমরা এই ডেফিনেটলি জানি র্যাম এবং রোম, এই হিসাবে আমরা চিন্তা করি। আরো ক্লাসিফিকেশন আছে আমরা জানি, এর নিচে গেলে আরো ক্লাসিফিকেশন আছে। তো একদম ওই জায়গা থেকে প্রশ্নগুলো করে না। আধুনিক তথ্য প্রযুক্তি, আধুনিক কম্পিউটারের সাথে যেগুলো রিলেটেড সেই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু আসছে, বা কম্পিউটারের বেসিক যে নলেজ সেই জায়গা থেকে কিন্তু আসছে। তো আমরা যদি খেয়াল করি যে র্যাম এবং রোম এর মধ্যে কি পার্থক্য আসতে পারে, পার্থক্য থেকে মানে যে কোয়ালিটির যে পার্থক্য আছে সেখান থেকে প্রশ্ন হয়, ধরন থেকে হয়, উদাহরণ থেকে হয়। তাহলে প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা রোম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আচ্ছা, এটার ধরনটা কি, অস্থায়ী বা ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, এটা উড়ে যাবে। কখন উড়ে যাবে, উড়ে যাওয়া মানে এটা হচ্ছে যদি বিদ্যুৎ না থাকে, ডাটা যেটা কাজটা করলেন ডাটাটা মুছে যাবে। রিড অর রাইট মেমোরি দুইটাই করা যায়, যেহেতু র্যান্ডম অ্যাক্সেস বলা হচ্ছে, যে কেউ অ্যাক্সেস করতে পারে। তো এটাকে দুই ধরনের আছে, একটা ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, দুইটা টাইপ। তো ডি র্যাম আর একটা বলা হচ্ছে এস র্যাম। দেন আর একটা আছে হচ্ছে রোম, রিড অনলি, শুধু পড়া যায়, এটাতে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আর এটা কি হচ্ছে, এটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও কিছু মুছবে না, কারণ অলরেডি আগে থেকে যা লেখা ছিল সে লেখাই ছিল, কোনো কিছু মুছবে না, শুধু এটা পড়া যাবে, রিড করে। এটা পড়া যাবে বলতে আমাদের পড়ার জন্য পড়া না, কম্পিউটার তার কাজ করার জন্য এই জিনিসটাকে রিড করে। তাহলে এটা হচ্ছে স্থায়ী বা নন ভোলাটাইল। ঠিক আছে, স্থায়ী বা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, নিচের কোনটি অস্থায়ী ডিভাইস, সরি অস্থায়ী মেমোরি, আর নিচের কোনটি স্থায়ী মেমোরি, একটা ভোলাটাইল একটা নন ভোলাটাইল। হুম, ওই যে বেডে বেডে উঠলে দেখতে পাবে, যাও। আচ্ছা, পরে যাও, সন্ধ্যা হয়ে আসছে। না, ভয় নেই, ভয় নেই, যাও যাও, ভয় নেই, না ভয় নেই।
শোনা যাচ্ছে না স্যার। সরি। ওকে, তাহলে এখানে আমরা যেটা র্যাম যেটা বলছিলাম যে র্যাম এবং রোম, তো রোম যে নন ভোলাটাইল আর র্যাম হচ্ছে ভোলাটাইল, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই জায়গাটা কনফিউশন কিন্তু তৈরি হয়। রিড অনলি শুধু পড়া যায়, এখানে লেখা আছে কোনো কিছু উড়ে যাবে না বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে। বাস এইটুকু খেয়াল রাখেন, পরীক্ষাতে আসলে কিন্তু এটাই কিন্তু কনফিউশন তৈরি হয়। আচ্ছা, যেহেতু রমের কোনো কিছু মুছবে না, ডেটা মুছে যাবে না, তার মানে কি একটা পার্মানেন্ট একটা জিনিস, অর্থাৎ কম্পিউটারের মানে স্টার্টিং এর সমস্ত কাজ রোমের ভিতরেই থাকবে। স্টার্টিং এ আপনি যখন কম্পিউটারের পাওয়ার বাটনটা অন করেন, পাওয়ার বাটন অন করলে কিন্তু তার কাজটা একটা শুরু হয়ে যায়। যখন পাওয়ার বাটন অন করলেন মানে কম্পিউটারের কাজটা ইনিশিয়ালাইজ করলেন, হ্যাঁ। এরপরে কি হয়, যখন আপনি পাওয়ার বাটন অন করলেন, তারপরে কম্পিউটার কি করে, হার্ডওয়্যার চেক করতে শুরু করে। হার্ডওয়্যার চেক, হার্ডওয়্যার চেকটা কিভাবে করে, আপনারা যদি চিন্তা করেন যে এটাকে পড়েছেন, এই যে এখানে পোস্ট, অর্থাৎ পাওয়ার অন সেলফ টেস্ট। সেলফ টেস্ট পোস্টের পুনরূপ কি, পাওয়ার অন সেলফ টেস্ট। তাহলে চেক কি করে, যে কম্পিউটারের সমস্ত, যেমন কম্পিউটার যেহেতু এটা এই কাজটা কি থাকে, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম যেটা আছে এটা যেহেতু রোমে থাকে, তার মানে এটা কি কাজ করবে, সে ওই র্যামকে চেক করবে, র্যাম ঠিক আছে কিনা, কিবোর্ড ঠিক আছে কিনা, কম্পিউটারের অন্যান্য যে যন্ত্রাংশ যেগুলো ভিতরে আছে, সিস্টেম ইউনিটের যে আদার্স পার্ট, এগুলো ঠিক আছে কিনা, এগুলো আসে চেক করবে। এটাকে বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, নিজে নিজে এই কাজটা করতে থাকে। ওকে, এরপরে কি করবে, এরপরে যে বুট লোডারটা থাকে এটাকে লোড করবে। এই যে বুট লোডার, বুট লোডার মানে এই যে কম্পিউটার চালু হওয়ার যে বিষয় প্রক্রিয়াটাকে, এটাকেই বলা হয় বুটিং। এটাকে বলা হয় বুটিং, অনেক সময় এটাকে কোল্ড বুটিংও বলা হয়। হ্যাঁ, কোল্ড বুটিং, কোল্ড মানে ঠান্ডা যেটা আর কি। তাহলে এই বুটিং যেটা, বুটিং কাজটা যেটা করবে সেটাকে বলা হচ্ছে বুট লোডার। তার মানে আগে চেক টেক করে নিলে সব রেডি আছে কিনা, দেন বুট লোডারটাকে লোড করবে। ঠিক আছে, বুট লোডারটাকে লোড করবে। তারপরে হার্ড ডিস্ক, এখানে বুট লোডার লোডের ক্ষেত্রে আরো কিছু অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়ের দিকে আমি এখন আপাতত যাচ্ছি না। তারপরে এটা কি করবে, এটা বুট লোডার যখন লোড করা হয়ে গেল, দেন এটা কি করবে, লোড টোড করে অপারেটিং সিস্টেমের যে জায়গাটা, অপারেটিং সিস্টেমটাকে এটাকে জাগ্রত করবে। ঠিক আছে, তারপরে এটা কি করবে, হার্ড ডিস্কটাকে মানে ওই কি করবে, র্যামে স্থানান্তর করে দিবে, মানে অপারেটিং সিস্টেমটাকে। এটা এক কাজ করবে, এটা ধরেন হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক সব ঠিকঠাক আছে, তারপরে র্যাম সব ঠিকঠাক আছে, তারপরে অপারেটিং সিস্টেমকে বলবে না সব ঠিকঠাক আছে, এবার সবকিছু আমি কাজ করার জন্য র্যামের উপর ছেড়ে দিলাম, অপারেটিং সিস্টেমকে এটা বলে দিবে। ঠিক আছে, তারপরে অপারেটিং সিস্টেমকে দায়িত্ব হস্তান্তর করবে, এখন বাদ বাকিটা তুমি দেখো। তাহলে এই যে এখানে কার্নেল লেখা আছে, এই কার্নেল মূলত আসলে অপারেটিং সিস্টেমকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যে কার্নেল থাকে, অপারেটিং সিস্টেমের মূল অংশটাই হচ্ছে কার্নেল, মানে অপারেটিং সিস্টেম যে কাজটা করছে, এই কাজের যে অনেকগুলো স্লট আছে, অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো অংশ আছে, আমি যদি চিন্তা করি, তাহলে মূল অংশ যেটা অপারেটিং সিস্টেমের যে কাজটা করে, সেটার নাম হচ্ছে কার্নেল। তাহলে সামনে আমরা এটা হয়তো পাবো অপারেটিং সিস্টেমের মধ্যে, তাহলে এটাকে বলা হচ্ছে কার্নেল। তাহলে প্রথমে পোস্ট কি করে, পাওয়ার অন সেলফ টেস্ট, দেন এটাকে সব, এটা কি করে সবকিছুকে চেক, প্রথমে পাওয়ার বাটনে আপনি ক্লিক করলেন, প্রথম কাজ হলো এটা। সেকেন্ড কাজ হলো পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে হার্ডওয়্যার চেক করবে পাওয়ার অন সেলফ টেস্টের মাধ্যমে, র্যাম কিবোর্ড এগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে ঠিকঠাক থাকলে তারপরে কি বুট লোডারটাকে খুঁজে বের করবে, মানে লোড করবে আর কি। লোড করার পরে তারপরে কি করবে, যে হার্ড ডিস্কের যে জায়গাটা, এই হার্ড ডিস্কের জায়গা থেকে কি করবে, এই অপারেটিং সিস্টেমের কার্নেলকে খুঁজে বের করবে। হার্ড ডিস্কের মধ্যে অপারেটিং সিস্টেম থাকে, তারপরে কার্নেল, অপারেটিং সিস্টেমের মধ্যে কার্নেল। যখন দেখলো যে না, যে সবকিছু ঠিকঠাক আছে, তখন কার্নেলকে বলবে না ওই যে সবকিছু আমি দিয়ে দিলাম, তোমাকে বুঝিয়ে দিলাম, এদের আমি ট্রান্সফার করে দিলাম সবকিছু। তারপরে এই নিয়ন্ত্রণটা ওএস এর হাতে, অপারেটিং সিস্টেমের হাতে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে পুরো প্রক্রিয়াটা ঘটলো, পুরো পুরো যে প্রক্রিয়াটা আছে, এই যে পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। কম্পিউটারের প্রথম প্রোগ্রামই এটা। ঠিক আছে, কম্পিউটার চালুর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। এই পুরো কাজটা কোথায় থাকে, কোথায় জমা থাকে, মানে এই প্রোগ্রামিংটা সেট হয় কই থেকে, রোম থেকে সেট হয়। এই যে কম্পিউটার অপারেটিং সিস্টেমের বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা এখানেই থাকে। ঠিক আছে, তাহলে এটা, এই প্রোগ্রামটার নাম বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। ঠিক আছে, আর এখানে যে
জিনিসটা ঘটলো যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, এটা এই প্রোগ্রামটা আসলে কোথায় আবার থাকে? ঠিক আছে? এই প্রোগ্রামটা আবার কোথায় থাকে? এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা আধুনিক কম্পিউটারে ইউইএফআই চিপের মধ্যে থাকে। ঠিক আছে? চিপ যেটা, এই চিপের কথা বলা হচ্ছে বায়োস অথবা ইউইএফআই চিপের মধ্যে থাকে। এইখানে বলা আছে, দেখেন আমরা তো আগে থেকে বায়োস জানি, যে এখানে বলা আছে কিন্তু বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রাম, মানে কি চালু করলে এই প্রোগ্রামটা প্রথমবার চালু হয়, এটাকে বলা হচ্ছে প্রথম প্রোগ্রাম হিসেবে। ঠিক আছে? এমন না যে কম্পিউটারের আবিষ্কৃত বা প্রথম প্রোগ্রামারের প্রথম প্রোগ্রাম, ব্যাপারটা এরকম না। কম্পিউটারের প্রথম প্রোগ্রাম মানে কম্পিউটার চালু হওয়ার সময় যে প্রোগ্রামটা হয় সেটাকে বলা হচ্ছে। তাহলে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম এই সমস্ত কাজটা আমি যেটা বললাম, এটা বুটস্ট্র্যাপ প্রোগ্রামের কার্যপ্রণালী। এই আবার প্রোগ্রামটা কোথায় থাকে? বায়োসে থাকে। বায়োসটা আমরা এতদিন জেনে এসেছি যে বায়োসেই থাকে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বায়োসের ফুল ফর্ম যদি আমরা করি, কিন্তু বায়োসটাকে আমরা এখন চিন্তা করতে হবে, এখন আধুনিক পর্যায়ে থেকে চিন্তা করতে হবে যে আধুনিক পর্যায়ে আসলে কি বায়োসটা ইউজ করা হচ্ছে কিনা আধুনিক কম্পিউটারে। আধুনিক কম্পিউটারে যে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইউইএফআই। তাহলে বায়োসের পুনরূপ যদি আমরা জানি, ইউইএফআই একটু মানে এমন না যে কষ্ট করে মুখস্থই করতে হবে, তারপরেও যদি কখনো পরীক্ষায় আসে তাহলে হচ্ছে ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। ইন্টারফেস ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস, তার মানে আধুনিক চিপ, মানে আধুনিক কম্পিউটারে কিন্তু আর বায়োসটা ব্যবহার করা হচ্ছে না, এটা কি ব্যবহার করা হচ্ছে? যে চিপটা সেটার নাম হচ্ছে ইউইএফআই, ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। ঠিক আছে? এটা আধুনিক সংস্করণ, আপনি চিন্তা করতে পারেন যে বায়োসের আধুনিক সংস্করণ। আর এই যে চালু করার পুরো প্রক্রিয়া, এটাকে আপনি বুটিং বলতে পারেন। তাহলে চালু করার প্রক্রিয়া, এই প্রশ্নটা কিন্তু 47 আসছিল এখান থেকে। পোস্ট, তারপরে বুট লোডার, কার্নেল, ধারাবাহিক। কার্নেল বলতে অপারেটিং সিস্টেমকে আসলে বোঝানো হচ্ছে, অপারেটিং সিস্টেমের একটা অংশ। তাহলে এই ভিতর থেকে যদি না পড়া হয়, তারপর এর আগে কি আছে? এর আগে আছে কি? এর আগে যদি আপনি চিন্তা করেন কি আছে, এর আগে হচ্ছে পাওয়ার বাটনে চাপ দেওয়া। কার্নেলের পরে কি আছে? এরপরে কি আছে? যে ওই অপারেটিং সিস্টেম যখন কাজ করবে, তখন আলটিমেটলি নিয়ন্ত্রণটা অপারেটিং সিস্টেমকে দিয়ে দেওয়া হলো। মোটামুটি বেসিক জায়গায় এইটুকু, পোস্ট, বুট লোডার এবং কার্নেল, এই পুরোটাকে বলা হচ্ছে একসাথে বুটিং প্রক্রিয়া। আর পুরো প্রক্রিয়াকে বলা হয় বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। তার মানে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা এটা কোথায় থাকে? পরীক্ষায় আসতে পারে রমে থাকে। ঠিক আছে? আবার রোমের আবার কিছু ভাগ আছে, যে কোন কোন রোমে থাকে। এখন এখানে শুধু রোম বললে আমরা রিড অনলি মেমোরি বলতেছি, আবার রোমের আবার অনেকগুলো ভাগ আছে, যে এম রোম আছে, পি রোম আছে, ইপি রোম আছে, ইইপ্রোম আছে, কয়েকটা কিন্তু এখানে ভাগ আছে। তো এই ভাগের মধ্যে আবার কোথায় থাকে, এটাও আবার মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, আমরা সামনে এটা দেখাবো কোথায় আছে। তাহলে এখানে যে অংশটুকু দেখাইলাম, তাহলে সামনে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আবার হইতে পারে। ঠিক আছে? যেহেতু এখান থেকে মোটামুটি কয়েকটা প্রশ্ন হয়েছে এই জায়গা থেকে, পরের পেজ থেকেও প্রশ্ন হয়েছে, আমরা দেখি কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে। প্রকারভেদের মধ্যে যদি আসি, আমরা রোমের মধ্যে এগুলো ফুল ফর্মটা একটু জেনে নিন। হ্যাঁ, এম রোম, মাস্ক রোম, পি রোম, প্রোগ্রামেবল রোম, তারপরে ইপি রোম, ইরেজেবল রোম, আর ইই প্রোম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোম। এটা, তাহলে এটা গেল আগে র্যাম গেল, এখানে রোম গেল। রোম আলোচনার ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এটা প্রাইমারি মেমোরি গেল। এবার আসেন সেকেন্ডারি মেমোরির কিছু নাম আছে এখানে। সেকেন্ডারি মেমোরির মধ্যে যেমন হার্ড ডিস্ক ড্রাইভ আগে ছিল, ফ্লপি ডিস্ক এখনো আছে, এখন যে নাই ব্যাপারটা এরকম না। ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক টেপ, তারপরে কম্প্যাক্ট ডিস্ক আছে, অপটিক্যাল ড্রাইভ আছে, ডিভিডি আছে, এসএসডি। এই এসএসডির কথাই আমরা বললাম, যে বর্তমান যুগে আমরা জানি যে স্টোরেজ ডিভাইস হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? এসএসডি ব্যবহার করা হচ্ছে, সলিড স্টেট ড্রাইভ ফুল ফর্মটা যদি আমরা চিন্তা করি। আর এখানে আরো কিছু আমাদের একটু যদি লিখতে পারি, যে আমরা কিন্তু পেন ড্রাইভ ব্যবহার করি বা মেমোরি কার্ড ব্যবহার করি। এই সাধারণত পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে কি ব্যবহার করা হচ্ছে? আবার এসছো? মেমোরি কার্ডে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। আচ্ছা, ভয় নেই, ভয় নেই, ঠিক আছে, তুমি এখানে থাকো। আমাকে দেখা যাচ্ছিল, ডিস্টার্ব করো না।
ওকে। তাহলে ফ্ল্যাশ মেমোরি যেটা বলা হচ্ছে যে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডগুলোতে কিন্তু এই ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয় এখানে। ঠিক আছে? এটা একটু এখানে ছিল বিষয়টা। আবার মেমোরি টাইপ আরকি এখানে বলা হচ্ছে। আলাদা করে আসলে ওই সহায়ক মেমোরি হিসেবে বলা হয়েছে। যে ফ্ল্যাশ মেমোরিটা আরো কিছু, কিছু জায়গায় যেমন পেন ড্রাইভ, মেমোরি কার্ড এগুলো দেখে মনে হতে পারে কি এগুলোও আলাদা করে সহায়ক মেমোরি হিসেবে। কিন্তু এই টেকনোলজি ফ্ল্যাশ মেমোরির ব্যাপারটা কিন্তু এই পেন ড্রাইভ গুলোতে আছে। তারপরে মেমোরি কার্ড গুলোর মধ্যে আছে। এগুলো থাকলে সুবিধা হয় যে এগুলো একটু ফাস্টার হয়। আর এসএসডি যেটা বলা আছে বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। এনভিএমই যেগুলো আছে এগুলো আরো বেশি। সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে। তাহলে যদি এবার আসে পরীক্ষাতে নিচের কোন সেকেন্ডারি ডিভাইসের বুটিং টাইম কম, এভাবে আসতে পারে পরীক্ষায়। তো বুটিং টাইম কম মানে কি চালু হইতে কম সময় লাগবে। বুটিং টাইম কম মানে কি চালু হতে কম সময় লাগবে। তো চালু হইতে কম সময় লাগবে কোনটার? এসএসডি, কারণ এটা সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। তাহলে বুটিং টাইম এর কম থাকবে। বুটিং টাইম মানে কি চালু হইতে যার কম সময় লাগে সেটাই তার বুটিং টাইম। চালু হইতে যে সময় লাগে সেটি তার বুটিং টাইম। যেহেতু এর বুটিং টাইমটা কম তার মানে চালু হইতে কম সময় লাগবে। ওকে, তাহলে এইটা মেমোরি গেল, সহায়ক মেমোরি গেল। এখন নতুন এক ধরনের মেমোরির কথা বলা হচ্ছে বা বর্তমান সময় এটাও কিন্তু প্রাসঙ্গিক এই সময়টাতে। এখন যে আমাদের কম্পিউটারে যে অংশটুকু থাকে বা মোবাইলে যে অংশটুকু থাকে মানে মেমোরির অংশটুকু এটা আমাদের তো রোম তো একটা জায়গায় ফিক্স থাকেই, কিন্তু র্যামটা তো আমাদের কম বেশি করা যাচ্ছে। এই র্যামটা যখন কি হয় ফুল হয়ে যায়, আপনার ছবি, ডাটা, ভিডিও এগুলো দিয়ে যখন ফুল হয়ে যায় তখন কি হয় হার্ড ডিস্কের একটা জায়গাকে সাময়িকভাবে র্যাম হিসেবে ব্যবহার করা হয়। তো এইটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, আবার আলাদা করে বলা হয় সোয়াপ স্পেস। মেমোরি মানে কি আলাদা একটা স্পেস আপনি ওখান থেকে নিয়ে নিচ্ছেন হার্ড ডিস্কের একটা অংশ থেকে, সোয়াপিং করে নিচ্ছেন। তো এটাকে সোয়াপ স্পেস বলা হচ্ছে। এই প্রসেসটাকে আবার কি বলা হয় সোয়াপিং বলা হয়। সোয়াপিং, এই যে সোয়াপিং বা প্যাকিং বলা হইতে পারে। এর মাধ্যমে লজিক্যালি র্যামের ক্ষমতাটা বাড়ানো হয়। তাহলে এই জিনিসটা ভার্চুয়াল মেমোরি কেন ব্যবহার করা হচ্ছে? সেকেন্ডারি মেমোরি যেগুলো ব্যবহার আছে এগুলো তো সবই সেকেন্ডারি মেমোরি, মানে হার্ড ডিস্কের একটা অংশ মানে কি শুধু হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো কিছু কি করতে পারবেন এখানে, যেগুলো সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হচ্ছে ওখানে কি হচ্ছে ওর একটা অংশ আপনি র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এর মাধ্যমে আপনার সেটার কার্যক্ষমতা বাড়তে থাকবে। তাহলে এখানে নতুন একটা তথ্য হইতে পারে যে এই জিনিসটাকে ভার্চুয়াল মেমোরি বা আরেকটা নাম বলতে পারেন যে সোয়াপ স্পেস বলতে পারেন। দেন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সোয়াপিং বা প্যাগিং বলা যেতে পারে। যেহেতু এই রিলেটেড প্রশ্ন সেট হয়েছে আপনাকে ওই দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করতে হবে। ক্যাশ মেমোরি বরাবরের মতো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা জানি যে ওখানে রেজিস্টার মেমোরি পড়েছে, রেজিস্টার মেমোরির পরপরই এটা আর একটা দ্রুতগতির মেমোরি। তাহলে রেজিস্টার মেমোরি গেল ফার্স্ট দ্রুতগতি, সেকেন্ড দ্রুতগতি হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা আবার কোথায় থাকে? এটা প্রসেসর থাকে আর প্রধান মেমোরি যেটা প্রাইমারি মেমোরি দুইটার মাঝখানে থাকে ক্যাশ মেমোরি। তাহলে দুইটার মাঝখানে থেকে কি কাজটা করে? প্রসেসর কি করে সমস্ত কাজই তো প্রসেসর করে। ঠিক আছে, সমস্ত কাজই কিন্তু প্রসেসর করে। মাঝখানে এই মেমোরিটা থেকে প্রসেসর কাজ করার পরে তো এটা প্রধান মেমোরিতে যাওয়ার আগে যে অংশটুকু মানে আহ, প্রধান মেমোরি থেকে যখন সমস্ত তথ্য নিয়ে প্রসেসর গুলো কাজ করে তাহলে এই কাজটা অনেক লেট হয়ে যায়। তো কাজের সময় কিছু একটা অংশ এই ক্যাশ মেমোরিতে জমা থাকে, যার কারণে কি হয় সিপিইউ খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। একদম প্রধান মেমোরি থেকে বা র্যাম বা রোম থেকে কোনো ডেটা না নিয়ে এসে ক্যাশ মেমোরি থেকে ডেটা নিয়ে এগুলো কাজ করে। তাহলে এটার কাজ হলো কি সিপিইউ এর কাজের গতিটা বাড়াতে সাহায্য করে। দ্রুততম এবং সবচেয়ে দামি মেমোরি এটা। বারবার ব্যবহৃত ডাটা এখানে জমা থাকে, ফলে ডিস্ক থেকে আনার আর প্রয়োজন হয় না। যেগুলো বারবার ব্যবহার করা হচ্ছে সেগুলো এই ক্যাশ মেমোরিতেই জমা থাকে। সবসময় ডিস্ক থেকে বা র্যাম বা রোম থেকে নিয়ে আসার প্রয়োজন হয় না। তো এটা আপনি ধরতে পারেন যে প্রসেসর কি করে যে প্রধান মেমোরি ব্যবহার না করে তার কাজের গতি বাড়ানোর জন্য কোন মেমোরি ব্যবহার করে? ক্যাশ মেমোরি ব্যবহার করে। প্রশ্নের ধরনটা আবার এইভাবে থাকতে পারে। আবার এই দুইটার মাঝে কোন মেমোরি আছে? ক্যাশ মেমোরি আছে। তো কম্পিউটারের সিপিইউ এর কাজ বাড়াতে, কাজের গতি বাড়াতে কোন মেমোরি ব্যবহার করা হয়? ক্যাশ মেমোরি। তারপরে আবার পরীক্ষার প্রশ্ন হইতে পারে নিচের কোনটি সবচেয়ে দ্রুত গতির মেমোরি? যদি অপশনে রেজিস্টার মেমোরি না থাকে তাহলে ক্যাশ মেমোরি দিয়ে দিবেন তখন আবার। এই বিষয়টা এই রিলেটেড প্রশ্ন কিন্তু ক্যাশ মেমোরি থেকে হইতে পারে। এখন মেমোরির পরিমাপ থেকে সাধারণত প্রশ্ন
আসতে পারে, এটা না জানা থাকাটা খুবই মানে লজ্জার কাজ হবে আর কি। হ্যাঁ, পরীক্ষায় যদি এসে থাকে আর যদি আমরা কি এটা কঠিন প্রশ্ন আমরা চিন্তা করি, তাহলে আমি বলবো যে এই যুগে দাঁড়িয়ে এটা আমার জন্য লজ্জার। ঠিক আছে, যদি এই হিসাবটা আমরা না জানি। তো বাইট, বাইট থেকে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এগুলোতে যখন যাচ্ছি সবগুলোতে 1024 আগেরটা। তো 1024 বাইট সমান 1 কিলোবাইট, তারপরে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। তো এই বিষয়গুলো আমরা হয়তো সবাই জানি যে 1024 দিয়ে সবকিছু। কিন্তু এখানে আরো জিনিস আছে যে এইটা একটা 10 টু দি পাওয়ার দিয়ে অনেকের সমস্যা হয়। তো একটা যদি আপনি খেয়াল রাখেন যে কিলোবাইটটা যদি খেয়াল রাখেন, বাদ বাকিটা সবই আপনি পারবেন। কিলোবাইট হচ্ছে 2 পাওয়ার 10 বাইট। এরপরে যখন মেগাবাইটে যাবেন, গিগাবাইটে যাবেন, টেরাবাইটে যাবেন, পেটাবাইট যাবেন, তার মানে 10 10 করে বাড়াই দিবেন। এখানে যদি 10 হয়, এটা হবে 20, এটা হবে 30, এটা হবে 40, এটা পেটাবাইট হবে 50। তো এখানে এই জায়গাটাতে আপনার একটু সমস্যা তৈরি হইতে পারে এই অংশটুকুতে। তবে এই অংশটুকু সমস্যা তৈরি না হওয়ারই কথা। ঠিক আছে? তাহলে মেমোরির পরিমাপটা এখান থেকে একটু জেনে নেবেন। এবার আসেন কম্পিউটার বাস। কম্পিউটার বাসের জন্য কিন্তু এই পেজে যতটুকু আছে এতটুকুই কম্পিউটার বাস। তো বাস বলতে কি, আমরা বাসটা কখন ব্যবহার করি? এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াতের ব্যবহার জন্যই কিন্তু আমরা বাসগুলো ব্যবহার করি। মানে আমাদের যাতায়াতের রাস্তা, মানে যাতায়াতের মাধ্যম যদি বাস হয়ে থাকে, কম্পিউটারে যে যাতায়াতের মাধ্যম আছে সেটাও একটা বাস। ঠিক আছে? তো কম্পিউটার যাতায়াত করবে কি, মানে একটা তারের মাধ্যমে বা তার যে ইলেকট্রিক্যাল পথ আছে তার মাধ্যমে। অর্থাৎ কম্পিউটার একটা অংশ থেকে আরেকটা অংশে কি করবে, এটা সিগন্যাল বা ডেটা বা তথ্য ট্রান্সমিট করতে থাকবে। তো আমরা জানি কম্পিউটার যে কোনো ডেটাই ট্রান্সমিট করে কিভাবে, তার বাইনারি নাম্বারে, 0 অথবা 1 এইভাবে করে, হ্যাঁ অথবা না, 0 অথবা 1। তো যদি এবার এখান থেকে কখনো প্রশ্ন আসে যে কম্পিউটার ডাটা পরিবহন করে কোন নাম্বার, মানে কোন পদ্ধতিতে, বাইনারি ভিত্তিতে, বাস বা কম্পিউটার বাসে যে ডাটা যাতায়াত করে এটা কোন পদ্ধতি যাতায়াত করে, বাইনারি পদ্ধতিতে, 0 আর 1 এই দুইটা। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো বাস যেতে বললামই, বাস আছে আবার দুই ধরনের, একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের ভিতরে কাজ করে যেটা সিস্টেম বাস, আর কম্পিউটার সিস্টেমের সাথে কম্পিউটারের বাইরে যে আলাদা মানে এক্সেসরিজ আমরা ব্যবহার করি, পেরিফেরাল ডিভাইস, এর মধ্যে যে সংযোগটা ঘটায় সেটা হচ্ছে এক্সপেনশন বাস। তো দুইটা বাস, একটা সিস্টেম বাস। সিস্টেম বাস কি করে, সিপিইউ এর সাথে প্রধান মেমোরির, যেটা আমরা এর আগে পড়লাম ক্যাশ মেমোরি, সিপিইউ আর প্রধান মেমোরির মাঝখানে থেকে ক্যাশ মেমোরি। তাহলে এই সিস্টেম বাস করে কি, সিপিইউ এর সাথে, সিপিইউ তো সমস্ত কাজ করবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সমস্ত কাজের ক্ষেত্রে এ কাজ করে কি করবে, তো তার কাছে তো রাখবে না, এটা প্রধান মেমোরিকে সাপ্লাই করবে, আবার প্রধান মেমোরি থেকে ডাটা নিবে। ক্যাশ মেমোরি, প্রধান মেমোরি, আবার কি যেগুলো ফ্রিকোয়েন্ট কাজ করে ওগুলো ক্যাশ মেমোরিতে জমা থাকে, কিন্তু আদতে তো ম্যাক্সিমাম ডাটাগুলো আসলে কই থেকে আসে, প্রধান মেমোরি থেকে আসে। তাহলে এই সিপিইউ এর সাথে প্রধান মেমোরি যে ডাটা যাতায়াত হয়, এটাকেই বলা হচ্ছে মোটামুটি সিস্টেম বাস। ঠিক আছে, তো এই সিস্টেম বাসের আবার ধরন আছে তিনটা। একটা হচ্ছে ডেটা বাস, যার মাধ্যমে ডাটা পরিবহন হয়, কন্ট্রোল বাস, যার মাধ্যমে কম্পিউটার হচ্ছে ডাটা চলাচলটাকে নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে অ্যাড্রেস বাস, যেটা হচ্ছে এই অ্যাড্রেস, মানে ওইটা মানে যে ডাটাটা, যে ইনফরমেশনটা এখান থেকে নিচ্ছে, ওই ডাটাটার অবস্থানটা আসলে কোথায়, এটাকে শনাক্ত করার জন্য অ্যাড্রেস বাসটা ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছিল যে নিচের কোনটি সিস্টেম বাস বা সিস্টেম বাস নয়, এইভাবে প্রশ্ন কিন্তু হয়েছিল। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা জিনিস অ্যাড করেছি, উভমুখী ডাটা কি, মানে শুধু প্রধান মেমোরি থেকে শুধু সিপিইউ এর দিকে যাবে, ব্যাপারটা এরকম না, সিপিইউ থেকে প্রধান মেমোরির দিকেও যাবে। দুইটা কাজই কিন্তু এই দিকে ঘটতে থাকবে। কন্ট্রোল বাসও তাই, যে ডাটা যেহেতু চলাচল দুই কাজ, মানে দুই পাশ থেকেই হচ্ছে, প্রধান মেমোরি থেকে হচ্ছে, সিপিইউ থেকে হচ্ছে, দুই পাশ থেকেই হচ্ছে, তাহলে কন্ট্রোলটা আমার দুই জায়গায় দরকার। তো এটাও কি বাই ডিরেকশনাল বা উভমুখী, বাংলায়ও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। আর অ্যাড্রেস বাস মেমোরি অ্যাড্রেস শনাক্ত করার জন্য, এটা মেমোরির মধ্যে, প্রধান মেমোরির মধ্যে অ্যাড্রেস, সিপিইউ এর মধ্যে অ্যাড্রেসের কোনো বিষয় নেই। তো প্রধান মেমোরির মধ্যে অ্যাড্রেসটা শনাক্ত করার জন্য এইখানে সিপিইউ থেকে ওইটা অ্যাড্রেসটাকে শনাক্ত করে জাস্ট এখান থেকে, আর ওইখান থেকে যে আবার মেমোরি থেকে আবার সিপিইউ এর অ্যাড্রেস শনাক্ত করার কোনো বিষয় এখানে নাই। তো এই কাজটা হয় একমুখী, তাহলে এটা ইউনিডিরেকশনাল। তো এটা আসতে পারে নিচের কোন সিস্টেম বাসটি একমুখী বা ইউনিডিরেকশনাল। তো অ্যাড্রেস বাস, তো এখানে একটা ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন একটি কম্পিউটারের অ্যাড্রেস বাস যদি 16 বিটের হয়, তাহলে সর্বমোট বা সর্বোচ্চ কতগুলো মেমোরি লোকেশন শনাক্ত করতে পারবে। এই জিনিসটা আমরা জানি যে 2 পাওয়ার 16 ইউজ করে এটা অ্যান্সার করা যায়। এটা আমরা যদিও ওই ইউনিকোডের মধ্যে আমরা পড়েছি, অনেকটা ইউনিকোডের মতোই। ঠিক আছে, 2 পাওয়ার 16 করলে 65,536 হয়। তো এই রিলেটেড ম্যাথ এখন পর্যন্ত আহ, এই টাইপের ম্যাথ এসেছে, কিন্তু এই জায়গা থেকে ম্যাথটা আসে নাই।
একটা ম্যাথ এরকম আছে, আমরা যদি আমরা আগামীকাল ক্লাসে ওটা আমরা দেখতে পাবো। আমার মনে হয়েছে যে এখান থেকে কিন্তু একটা ম্যাথ করা যায়, এই জন্য এটা আমি অ্যাড করে দিয়েছি। মানে এখান থেকে এই ম্যাথটা কখনো আসেনি। কম্পিউটারের অ্যাড্রেস বাস যদি 16 বিটের হয়, তো বিট যাই থাকুক না কেন, এই বিট দিয়ে সে কতগুলো লোকেশন শনাক্ত করতে পারবে। আমরা জানি যে এখানে কি বাইনারি নাম্বার 0 এবং 2 1 0 1 1 যেহেতু এর বেজ হচ্ছে বাইনারি, তা বেজ যদি বাইনারি হয় মানে কি 2 হচ্ছে বাইনারি, তো যত বিটের হবে উপরে পাওয়ার দিয়ে দিব সেটা, তাহলে 2 পাওয়ার 16। তাহলে এটাকে করলে যেটা আনসার হবে সেটাই আনসার। আর অ্যাড্রেস বাস যদি কম হয়, 4 বিটের হয়, 8 বিটের হয়, তাহলে 2 পাওয়ার 4 2 পাওয়ার 8। এটা করলেই তার মানে অত সংখ্যক এটা মেমোরি, এটা মানে শনাক্ত করতে পারবে মেমোরি লোকেশন। জাস্ট এটা একটু খেয়াল রাখেন, সহজ জিনিস, না পড়া থাকলে পারবেন না। কিন্তু এটা জাস্ট একবার মাথায় যদি আমি দিয়ে দিই, তাহলে এটা আপনি না পরবর্তীতে না পড়লেও পারবেন, যে এরকম একটা আলোচনা হয়েছিল, এই আলোচনাটা আপনি বুঝেছেন, তো বুঝলেই আপনি আনসারটা করতে পারবেন। দেন আসি এক্সপানশন বাস। এক্সপানশন বাস ডেফিনেটলি এই যে কম্পিউটারের সিপিইউ এর সাথে আমি বাইরে থেকে যদি কোনো কিছু লাগাই, বাইরে থেকে অনেক পোর্ট এখানে লাগিয়েছি। হুম, একটা পোর্টের মাধ্যমে সাউন্ডটা এখানে ঢুকছে, আর একটা পোর্টের মাধ্যমে কি করা হচ্ছে, ওই মাউসের যেটা ডঙ্গল সেটা লাগানো হয়েছে, আর একটা পোর্টের মাধ্যমে আমার গ্রাফিক্স ট্যাবলেট যেটা আছে, গ্রাফিক্স ট্যাবলেটের যে কেবল সেটা ঢুকছে। আর একটা পোর্টের মাধ্যমে কি হয়েছে, এই যে ওয়েব ক্যাম যেটা দেখতে পাচ্ছেন সেটা ঢুকছে, আর একটা পোর্টের মাধ্যমে কি ঢুকছে, ইন্টারনেট ঢুকছে। তাহলে একটা কম্পিউটারে কত কিছু ঢুকছে, 5টা জিনিস ঢুকছে কিন্তু। ঠিক আছে, 5টা জিনিস, 5টা কেবল বাইরে থেকে দেওয়ার পরে কিন্তু এই পুরো ক্লাসটা কিন্তু প্রসিড হচ্ছে। তার মানে এই সব কিছু জিনিস কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করেছে কম্পিউটার সিপিইউ, যে এগুলো গ্রহণ করছে, এই ডাটা যে আদান প্রদান হচ্ছে, সংযোগ স্থাপন যে হচ্ছে, এটা এক্সপানশন বাসের মাধ্যমে হয়েছে। এখানে অনেকগুলা বাস রয়েছে, এই বাসগুলোর মাধ্যমে কিন্তু হয়েছে। তো এই বাসগুলোর ক্ষেত্রে কি লাগে, একটা পোর্ট লাগে, আমরা এর আগে আমরা পড়েছি। ওই পোর্টের মধ্যেই তো আসলে এগুলো সংযোগগুলো দেওয়া হয়, তারপরে এই বাসের মাধ্যমে এইগুলো মানে কম্পিউটারের মধ্যে ডাটাগুলো যাচ্ছে। তাহলে এখানে আমরা কয়েকটা বাসের নাম আমরা পড়বো এক্সপানশন বাসের মধ্যে। তার মধ্যে কিছু জিনিস পুরাতন হয়ে গেছে, কিছু আছে আপডেটেড। তো আমাকে আপডেটেড যে বাস যেগুলো আছে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো আইএসএ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার যেটা, এটা ছিল একদম শুরুর দিকের যে বাস, প্রথম এক্সপেনশন বাস, ডেফিনেটলি প্রথম এটা তৈরি হয়েছে। এটা সবচেয়ে গতি কেমন হবে, ধীর গতির হবে, এটা এটা আমরা বুঝতেই পারি। কারণ ফায়ারওয়্যার এতদিন শক্তিশালী ছিল, আমরা ধরতে পারি ফায়ারওয়্যারটা সবচেয়ে দ্রুত গতির বাস ছিল। তবে এটার এখন আর নাই, কিন্তু ফায়ারওয়্যার চেয়েও কি দ্রুত গতির বাস চলে এসেছে। তাহলে এটার স্ট্যান্ডার্ড একটু দেখি, IEEE 1394। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হইতে পারে, ব্যাপারটা এরকম না যে ফায়ারওয়্যার এখন আর দ্রুত গতির না, এই জন্য এখান থেকে আর কোনো প্রশ্নই আসবে না। ফায়ারওয়্যার যে IEEE স্ট্যান্ডার্ড 1394, IEEE 1394 দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, ফায়ারওয়্যার কে বোঝাচ্ছে। এটা অ্যাপলের তৈরি, জানার জন্য জেনে রাখেন। এটা দ্রুতগতির বাস ছিল। এটা কাজটা কি করতো, ক্যামেরা থেকে কম্পিউটারে, ডিজিটাল ক্যামেরা যেগুলো আছে এই ক্যামেরা থেকে কম্পিউটারে রিয়েল টাইম ডাটা, মানে ভিডিও ট্রান্সফার বা যে ছবিগুলো ট্রান্সফার, এগুলো করতো এই ফায়ারওয়্যারের মাধ্যমে। সবচেয়ে দ্রুত গতিতে এটা হইতো। এরপর আসেন লোকাল বাস। লোকাল বাসের মধ্যে এই যে ভেসা বাসটা পুরাতন হয়ে গেছে, এখন এখন পিসিআই বাসটা ব্যবহার করা হয়। আমরা কিছুক্ষণ আগে আমরা পড়লাম পিসিআই পোর্ট, এই পোর্টটা ব্যবহার করা হচ্ছে, মানে কি এই পোর্টের মাধ্যমে কি পিসিআই, এই বাসের মাধ্যমেই তো আসলে পিসিআই পোর্টের মাধ্যমে ডাটাটা যাতায়াত করছে। তো পোর্ট তো অবশ্যই লাগবে, কারণ বাস তো একটা মানে তার মাধ্যম, এই তারের মাধ্যমে তো কম্পিউটার সংযোগ হইতে হবে, একটা পোর্ট লাগবে। তাহলে পিসিআই, এই বাসটা যাওয়ার জন্য কি লাগবে, পিসিআই পোর্ট লাগবে। এরকম যেরকম ভাবে ইউএসবি কেবল আমরা ইউজ করি যেগুলা, তাহলে ইউনিভার্সাল সিরিয়ালে বাস যাওয়ার জন্য ওটা ইউএসবি পোর্ট লাগে আর একটা। ঠিক আছে, কম্পিউটার ইউএসবি পোর্ট লাগে, ঠিক এটার ক্ষেত্রেও তাই। তো ভেসা এটার পুনরূপটা একটু জেনে নিবেন, যে ভিডিও ইলেকট্রনিক্স স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন, অনেক জায়গায় এখানে আর্কিটেকচার থাকে, আসলে এটা অ্যাসোসিয়েশন, এটা খেয়াল রাখবেন। তো এটা সাধারণত মনিটর বা ডিসপ্লে সাপোর্ট করে। এটা মানে কি কাজে ব্যবহার করা হয়েছে, এটা প্রাসঙ্গিকতা একটু কম, তারপরে একটু জেনে রাখবেন, শর্ট করে লেখা আছে। পিসিআইটা আবার কি, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট বাস। তো এটা ডাটা পরিবহনে ডেফিনেটলি ব্যবহার হচ্ছে, তবে এটা আধুনিকতম হচ্ছে পিসিআই, যেটা আমরা বললাম পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস। এটা এক ধরনের সিরিয়াল বাস। তো সিরিয়াল বাস সাধারণত কি হয়, প্যারালাল বাসের চেয়ে সিরিয়াল বাসগুলো বেশি ফাস্ট হয়, জনপ্রিয় এবং দ্রুতগতির। গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য এটা ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগেই পড়ে এসেছি।
রিপিট হোক সমস্যা নেই, কারণ গুরুত্বপূর্ণ টপিক যদি রিপিট হয় তাতে কোনো সমস্যা নেই, বরং এটা মনে থাকবে। দুটা কাছাকাছি জিনিস। আর ইউনিভার্সাল সিরিয়াল বাস যেটা আছে ইউএসবি 15, ইউএসবি টাইপ 2 3 আমরা একটু আগে পড়ে আসলাম, তারপর টাইপ সিও পড়ে আসলাম, থান্ডারবোল্ট টাইপ সি, মানে ওই জিনিসটা এখানে আসছে, কারণ পিসিআই ওখানেও আলোচনা হয়েছে, আবার ইউএসবি ওখানেও আলোচনা হয়েছে, এখানেও হয়েছে, কারণ এগুলো বাসটা রিসিভ করার জন্য তো পোর্ট লাগবে, ওই ডেডিকেটেডলি পোর্ট নিয়ে আমরা ওখানে আলোচনা করেছি, এই জন্য ওখানে এই বিষয়টা চলে এসেছে। তাহলে এখানে যে জিনিসগুলো আপডেট হয়েছে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বুঝে বুঝে পড়তে হবে, ওই ক্লাসটা পুরোটা দেখবেন, যাদের সমস্যা আছে বা এই জিনিসটা নতুন করে পড়তে হবে। কম্পিউটারের নম্বর ব্যবস্থা যে ক্লাসটা দেওয়া আছে আপনাদের ক্লাস আর্কাইভের মধ্যে, ওইটাই পুরোটা, ওখান থেকে আমি বলবো সাজেশন থাকবে ওখান থেকে দেখার, ঠিক আছে? তারপরেও যাদের অলরেডি পড়া আছে, এগুলো কম্পিউটার নম্বর ব্যবস্থার সমস্যা হবে না, তারা এটাকে রিভিউ করার জন্য যদি করতে চান তাহলে এখানে দেওয়া আছে, আমি এটার আলোচনা করলাম না, যেহেতু পুরোটা আমি বুঝাই দিয়েছি ওখানে, তাহলে অলরেডি ওই ওই ক্লাসে পুরোটা বোঝানো আছে, আর এখানে সময় নষ্ট করব না। কিন্তু যারা এটা অলরেডি জানেন বা এটা বুঝতে হবে না আর আলাদা করে এই ক্লাসের মাধ্যমে, তারা যেন এখান থেকে দ্রুত গতিতে রিভিশন করতে পারেন, এই জন্য ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এখানে লেখা আছে এবং কোনটা কোন বিসিএস এ কয়বার এসেছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি যদি সামনে আগাই, এখানে সবই আছে, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, হ্যাঁ এটা ইদানিং সময় হয়তো আসেনি, কিন্তু আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে। বুলিয়ান অ্যালজেব্রা এটাও তাই, হ্যাঁ ইদানিং টাইমে আসে নাই কিন্তু আসতে পারে। লজিক গেট, লজিক গেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগেও আসছে, এখনো আসতেছে, সামনেও আসবে। আচ্ছা, লজিক গেটের মধ্যে এখানে তো বলা আছে, অন্য কেউ যদি ধরেন ওই কম্পিউটার নম্বর ব্যবস্থা পুরো ক্লাস যদি নাও দেখেন, আমি বলবো যে লজিক গেটের ক্লাসটুকু দেখবেন। এখন লজিক গেটের ক্লাসটুকু ওখান থেকে ওই যে ক্লাসটা ক্লাস আর্কাইভ যেটা দিয়েছি ওখান থেকেও দেখতে পারেন, চাইলে এখান থেকেও দেখতে পারেন, কারণ লজিক গেটটা এখানে আলাদা করে দেওয়া হয়েছে। আমি বলবো যে লজিক গেটটা মাস্ট দেখ, লজিক গেট যদি নিজের করতে 1-2 মিনিট লাগতো, তাহলে এখানে এটা করার পরে আপনার 15 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এটা এইটুকু দেখার পর তো ডেফিনেটলি এই কাজটা আপনাকে পড়তে হবে। তো সব জিনিস যেহেতু এখানে বোঝানো যাবে না, আমাদের মেইন কোর্স থাকার একটা সুবিধা হয়েছে যে সেখান থেকে এই কম সময়ের জন্য আমি যেগুলো জিনিস বোঝার আছে বা যে জিনিসগুলো আমি ভালো করে বুঝিয়েছি, যে জিনিসগুলো পড়লে আপনারা আহ, মানে অনেক বেশি উপকৃত হবেন, সেই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিব এখান থেকে, হ্যাঁ সেই জিনিসগুলো এখানে আছে। তার মধ্যে কম্পিউটার নম্বর ব্যবস্থা দিয়ে দিয়েছে, আর লজিক গেটটা আরো মানে আমি স্পেশালাইজেশন এখানে আমি দিব আর কি, যে আগে যদি আপনার নিজের পড়াও থাকে লজিক গেট সম্পর্কে সব জানেনও, তারপরে আমি বলবো যে এই অংশটুকু আপনি দেখেন, তাহলে অন্তত পক্ষে এটা অ্যান্সার করতে 1 মিনিট সময় লাগবে না, 10-15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবেন। কম্পিউটার কোডিং নিয়েও আলোচনা হয়েছে, ঠিক আছে? কম্পিউটার কোডিং নিয়েও মেইন ক্লাসে আলোচনা হয়েছে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে কম্পিউটার কোডিং এর মধ্যে যে ধরন আছে বিসিটি, পূর্ণরূপটা ইম্পর্টেন্ট এখানে, বাইনারি কোডেড ডেসিমাল, অ্যাসকি, অ্যাসকির আবার 2 ধরনের আছে, অ্যাসকির পূর্ণরূপটাও ডেফিনেটলি জানবেন, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ডেফিনেটলি এটা জানবেন। অ্যাসকির 2টা ধরন আছে, একটা হচ্ছে অ্যাসকি 7, একটা হচ্ছে অ্যাসকি 8। 7 মানে 7 বিট, 8 মানে 8 বিট। ওকে, দেন ইবিসি ডিআইসি, এখানে এই যে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল, এটার মতোই আছে বিসিডি, খেয়াল করেন। আর ইতে হচ্ছে এক্সটেন্ডেড, আর বিসিডি তো উপরেই পড়েছেন বাইনারি কোডেড ডেসিমাল, আর আইসি দ্বারা হচ্ছে ইন্টারচেঞ্জ কোড, এটা এটা 8 বিট বিশিষ্ট, তাহলে এটা আপনার 7 বিট বা 8 বিট আস্কিটা, ইবিসি ডিআইসি এটা হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু বিসিডি এখানে 4 বিট আছে, ঠিক আছে? বিসিডি কিন্তু আবার 4 বিট, ওটা খেয়াল রেখেন। তাহলে 8 বিট, আর ইউনিকোড হলো 16 বিট, কিছুক্ষণ আগে যেটা পড়লাম, যে 2 পাওয়ার 16 যদি আপনি করেন তাহলে কিন্তু এই যে 65,536 এটা চলে আসে। তা ইউনিকোড যেহেতু একদম সর্বজনীন ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ বাংলা ভাষাও কিন্তু এই ইউনিকোডের মাধ্যমেই কিন্তু কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? তো বিশ্বের বিভিন্ন ভাষার সবগুলো অক্ষর কিন্তু এই ইউনিকোড কিন্তু সমর্থন করেন, তো বিশ্বজুড়ে এটা আছে, কারণ বাংলা ভাষাও কিন্তু ইউনিকোডের মাধ্যমে বিশ্বজুড়ে আছে, বা আমরা ইউজ করতে পারছি ইউনিকোডের কারণে, ঠিক আছে? সাধারণত 16 বিট ব্যবহার করে এটা কতগুলো অক্ষর উপস্থাপন করতে পারে? 65,536টা, 2 পাওয়ার 16। তো 2 পাওয়ার যেটা করবেন, যেমন 2 পাওয়ার 8 করলে 256 হয়, 2 পাওয়ার 7 করলে 180 হয়, আর 28 হয়। তো এই বিষয়গুলো যেটা পাওয়ার করলে যেটা হবে সেটাই আসলে আনসার।
তো দুই ফরম্যাটই থাকতে পারে। তো এরপরে আছে কম্পিউটার সফটওয়্যার নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে আমাদের যে লাইভ অংশটুকু এটা আমি এখানে শেষ করে দিচ্ছি, বাদ বাকিটা আমাদের ইন্টারনালি ক্লাসটা হবে। এটা কি লাইভ কি হয়েছিল? এখানে তো হ্যাং হয়ে আছে, তখন তো আবার চেক করছিলাম, এটা কি কেটে গেছে নাকি? আচ্ছা, এখান থেকে করে গেলে হচ্ছে স্টপ স্ট্রিম।